হ্যাঁ, নমস্কার। শুভ সন্ধ্যা। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর শঙ্কর মন্ডল স্যারকে। উনি আমাদের আত্মনেপদ এবং পরস্মৈপদ বিধান সম্পর্কিত আহ, পাঠ দান করবেন। স্যারকে অনুরোধ করছি, আপনি আপনার ক্লাস শুরু করতে পারেন। ঠিক আছে, আমরা সরাসরি শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আত্মনেপদ বিধান আর পরস্মৈপদ বিধানের বিষয়ে একটু পড়বো, কিন্তু আমার মনে হয়েছে কি পরীক্ষা যেহেতু খুব কাছে, এখন যদি আমরা ওই প্রত্যেক সূত্র ধরে তার অর্থ তৈরি করে স্টাডি মেটেরিয়াল যেটাকে বলা হয় সেই রকম তৈরি করে আপনাদের দিই এবং সেইটা পড়াশোনা করে পরীক্ষা দেওয়া, দ্যাটস টু মাচ ডিফিকাল্ট। আমার মনে হয়েছে কি যে আপনারা তো অনেকদিন ধরে এটা পড়ছেন এই এসএসসির জন্য, তাই এই বিষয়টা নিয়ে আশা করি সবাই পড়েছেন। তাই আমরা চেষ্টা করব প্রশ্নোত্তরের মাধ্যমে সেখানে যা যা কনফিউশন আসবে বা যা যা আলাদা বিষয় আসবে, যে ম্যাটার্স অ্যারাইজিং যেগুলো হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এইভাবে আগালে আমার মনে হয় একটু যেটা আপনারা অলরেডি পড়ে রেখেছেন তার উপর আরেকটু ঝালানো হয়ে যাবে। ঠিক আছে? এবং প্রশ্নোত্তরও কিছু আমাদের তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো, এই বিষয়টা নিয়ে অল্প একটু আলোচনা করবো, তারপরে আমরা একটু প্রশ্নোত্তরের দিকেই ঝুঁকবো। ঠিক আছে? আমার মনে হয় এভাবেই ভালো হবে। আচ্ছা, তাহলে এর উপর কিছু পিডিএফ দিয়ে দিবেন স্যার, ভালো হবে আরো। পিডিএফ আমি দিয়ে দিতেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু মানে এরপর ধরুন আর তো বেশি দিন সময় নেই, আলাদা করে একটা মেটেরিয়াল পড়ে সেটাকে রেডি করা কতটা সম্ভব হবে আমি জানি না, তাই না? মানে অ্যাকচুয়ালি কি জানেন তো, যদি মেটেরিয়াল করে সেটাকে পড়তে হয় সেটা অনেক আগে থেকে করতে হয়। ঠিক আছে? সেইটা হলে ভালো হয়। যাক, ঠিক আছে, আমি দিয়ে দেবো, আমার কাছে যা রেডি করা আছে যতটুকু আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার, তাহলে একটু দিয়ে দিবেন, ভালো হবে। আত্মনেপদ পরস্মৈপদ বিধান, এই বিষয়টা কোথা থেকে এলো? যে আমরা তো জানি আমাদের শাস্ত্রে, লোক সংস্কৃততে, আমরা আমরা এখানে সবাই সংস্কৃতির ছাত্র, তাই এই বিষয়টা আমাদের জানা যে সংস্কৃতির যা কিছু আমরা প্রয়োগ করি সবই পদ। পদ ছাড়া কিছু প্রয়োগ করা যায় না, আর পদ হতে গেলে তাকে হয় সুবন্ত করতে হবে, নয়তো তিঙন্ত করতে হবে, মানে বিভক্তি অন্ত করতে হবে। সুপ্তিঙন্তম পদম, এরকম সূত্র আছে। ঠিক আছে? আহ তো অনেকে বলে যে অব্যয়ের উত্তর তো বিভক্তি হয় না, তাহলে তো সুবন্ত বা তিঙন্ত হলো না। আসলে সেটা নয়, অব্যয়ের উত্তরও বিভক্তি হয়, কিন্তু সেই বিভক্তিটা লোপ হয়ে যায়। অব্যয় আদ আপসুপ হয়, এই সূত্রটি লোপ হয়ে যায়। লোপ হয়ে গেলেও আমরা তো সেই, আমাদের কাছে তো অস্ত্র আছে, প্রত্যয় লোপে প্রত্যয় লক্ষণম, সেই সূত্র দিয়ে ওটাও সুবন্ত হবে, তাই ওটাও পদ। যাই হোক, তো পদ হতে গেলে তাকে হয় সুবন্ত হতে হবে, নয়তো তিঙন্ত হতে হবে। এবার তিঙন্ত কে হয়? তিঙন্ত ধাতু হয়। ধাতুকে ধাতুর উত্তর তিন প্রত্যয় বিধান করি আমরা। ঠিক আছে? এই যে তিন প্রত্যয়ের কথা আমরা বলছি না, এই তিন প্রত্যয়ের সংখ্যায় 18টা। এই তিন প্রত্যয় সংখ্যায় 18টা, তাকে নটা নটা করে ভাগ করা হয়েছে। প্রথম নটা হলো পরস্মৈপদী, আর পরের নটা হলো আত্মনেপদী। এখন এই যে পরস্মৈপদী আত্মনেপদী এরকম ভাগ করা হচ্ছে না, এর মানে ধাতুটি যদি, যে ধাতুর উত্তর আমরা তিন করব, সেই ধাতুটি যদি আত্মনেপদী হয়, তাহলে তার উত্তর আত্মনেপদ প্রত্যয়গুলোই বসবে। ধাতুটি যদি পরস্মৈপদী হয়, তাহলে তার উত্তর পরস্মৈপদী প্রত্যয়গুলোই বসবে। আর উভয়পদী, অনেক ধাতু আছে কি উভয়পদী, ঠিক আছে, সেই উভয়পদী ধাতু হলে বিবক্ষা অনুসারে বসবে। যে যদি আমার আত্মনেপদ বিবক্ষা হয় তখন আত্মনেপদ প্রত্যয় হবে, আর পরস্মৈপদ বিবক্ষা হলে পরস্মৈপদ প্রত্যয় হবে। ঠিক আছে? ব্যাস। আহ আচ্ছা, এই যে নিয়মগুলো কথা বললাম না আমরা এক্ষুনি, যে আত্মনেপদ ধাতু হলে আত্মনেপদী প্রত্যয় হবে, পরস্মৈপদ হলে পরস্মৈপদী প্রত্যয় হবে, এগুলো কিন্তু সব এখানে লেখা আছে। এগুলো সব কর্তৃবাচ্যের ক্ষেত্রে প্রযোজ্য। কেন না? কর্মবাচ্য এবং স্যার ভাববাচ্য। হ্যাঁ, স্যার হ্যাঁ বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। স্যার বললাম যে বিবক্সা বিষয়টা যদি একটু বলতেন। বিবক্ষা মানে বক্তব্য ইচ্ছা।
বক্তুহু ইচ্ছা, বক্তার ইচ্ছা। আমি বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি, আমি যদি আত্মনেপদীতে বলতে চাই তাহলে আত্মনেপদীতে বলবো, পরস্মৈপদীতে বলতে চাইলে পরস্মৈপদীতে। ঠিক আছে? আহ, যে হ্যাঁ স্যার। ধাতুগুলো উভয় পদী সেখানে আমার ইচ্ছা অনুসারে আমি প্রয়োগ করতে পারি। ঠিক আছে, আমি আত্মনেপদীতেও প্রয়োগ করতে পারি, পরস্মৈপদীতেও প্রয়োগ করতে পারি, যদি এমন নিয়ম করা থাকে যে না এই ক্ষেত্রে যেহেতু ফলটা কর্তৃগামী হচ্ছে তাহলে আত্মনেপদী করতে হবে, তাহলে সেখানে আমার বিবক্ষা হবে আত্মনেপদ, তাহলে আত্মনেপদ প্রত্যয় করব। যদি ফলটা পরগামী হয় তাহলে আমার বিবক্ষা হবে পরস্মৈ পদ, তাহলে পরস্ময়ী পদ প্রত্যয় করবো। ঠিক আছে, বিবক্ষা মানে বক্তব্য ইচ্ছা, যিনি বলছেন তার ইচ্ছা। ঠিক আছে, তাকে বিবক্ষা বলে। এই যে নিয়ম কানুন গুলো, এগুলো কিন্তু কর্তৃবাচ্যের জন্য। কেন আমরা জানি কর্মবাচ্য এবং ভাববাচ্য সেখানে সবসময় ধাতুর উত্তর আত্মনেপদ প্রত্যয়ই হয়, সেখানে কিন্তু কখনো পরস্মৈ পদ হয় না। ঠিক আছে, কর্মবাচ্য, ভাববাচ্য, ইনফ্যাক্ট কর্মকর্তৃবাচ্য বলে আরেকটা যে বাচ্য ধরা হয় না, সেখানেও ধাতুর উত্তর আত্মনেপদ প্রত্যয়ই হয়, সেখানে কখনো পরস্মৈ পদ প্রত্যয় হয় না। ঠিক আছে, এইবার এখানে এই প্রশ্ন চলে এলো যে তাহলে কোন ধাতুগুলো আত্মনেপদ, কোনগুলো পরস্মৈ পদ? তার জন্য না কিছু সাধারণ সূত্র করা আছে। ঠিক আছে, তার জন্য সাধারণ সূত্র হচ্ছে এই তিনটি। কি কি? যে অনুদাত্ত নিত আত্মনেপদম। দেখবেন ধাতু পাঠ দেখতে হবে। ধাতু পাঠ আমরা সাধারণত ধাতু পাঠ দেখি না, কিন্তু আমরা ওই পড়তে 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 আমরা বুঝে গেছি যে এই ধাতুগুলো আত্মনেপদী, এগুলো পরস্মৈপদী। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাদের যে লব ধাতুটা বা সেব ধাতুটা বা এব ধাতুটা কোন পদী, আপনাদেরকে ধাতু পাঠ দেখতে হবে না, আপনারা এমনিই বলে দেবেন যেগুলো আত্মনেপদী। আমরা পড়তে পড়তে বুঝে গেছি, এক্সপিরিয়েন্স থেকে আমরা বলে দিতে পারি। কিন্তু আসলে নিয়মটা কি, ওই ধাতু পাঠে না দেখবেন শুধু যেমন পচ ধাতু, তাকে ধাতু পাঠের দুপচস বলে লেখা আছে, এবং কোথাও চন্দ্রবিন্দুর মতো দেওয়া আছে, মানে অনুনাসিক করা আছে কোনো স্বরকে। এগুলোর কিন্তু কারণ আছে। কি কারণ আছে না, ওই যে ওই ধাতু পাঠে যে বর্ণগুলো আছে তাদের মধ্যে যে কোনগুলো ইৎসঙ্গক হচ্ছে বা কোথায় কি চিহ্ন দেওয়া রয়েছে, এগুলোর কারণে তারা আত্মনেপদী বা পরস্মৈপদী হয়। তো এই সূত্রটা বলছে অনুদাত্ত মৃত আত্মনে, এটা কিন্তু সামান্য সূত্র, এই যে তিনটে আমরা পড়ছি সামান্য সূত্র। অনুদাত্ত মৃত আত্মনেপদম মানে ধাতু পাঠে যেটা আছে সেটা যদি সেখানে অনুদাত্ত স্বর যদি ইথ হয় অথবা নকার যদি ইথ হয়, সেক্ষেত্রে সেটা আত্মনেপদ হয়। ঠিক আছে, সেই ধাতুটি। আর 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 কোনটা আত্মনেপদ হয়? স্বরিত স্বর যদি ইথ হয় অথবা ইয়কার যদি ইথ হয়, এবং সেই ধাতুটার ফল, ধাতু মানে তো ক্রিয়া, ক্রিয়া থেকে একটা ফল উৎপন্ন হয়, সেই ফলটা যদি কর্তৃগামী হয় তখনও আত্মনেপদ হবে ওই ধাতুটি। ঠিক আছে, আচ্ছা কোনো একজনের মাইকটা না আনমিউট করা আছে, প্লিজ একটু মিউট করে নিন, অথবা যদি কিছু বলার থাকে আমরা বলবো। ঠিক আছে, আচ্ছা, অনুদাত্ত হওয়ার কিন্তু এই দুটোই হচ্ছে সাধারণ নিয়ম। মানে যে কোনো ধাতুর যদি এই রকম এই দুটো ক্রাইটেরিয়ার যে কোনো একটা ক্রাইটেরিয়া মিলে যায় তাহলে সে আত্মনেপদ হবে। আর এতদ ভিন্ন বাকি সমস্ত ধাতুর পরস্মৈ পদ। শেষাৎ কর্তরি পরস্মৈ পদম, শেষ মানে বাকি যা আজ পড়ে থাকলো সব ধাতু পরস্মৈ পদ হবে। ঠিক আছে, ব্যাস এই সাধারণ নিয়ম। এইবার আমরা যে আত্মনেপদ পরস্মৈ পদ বিধানের বিভিন্ন নিয়ম দেখবো, সেটা কেন দেখবো? এই তিনটের মধ্যেই তো হয়ে গেল। আচ্ছা, কেউ কি কিছু বলবেন? আদারওয়াইজ যার যার মাইকটা না আনমিউট আছে একটু মিউট করে নিন, আওয়াজ আসছে। ঠিক আছে, তো এই তিনটে নিয়ম হচ্ছে সাধারণ নিয়ম। এগুলো আমরা যদি ধাতুকে ধরুন আহ 2000 ধাতু আছে ধরে নিলাম, সেই 2000 ধাতুকে এই তিনটে সূত্রের মধ্যে আমরা ফেলতে পারি। ঠিক আছে, যে অনুদাত্ত ইট হয়েছে নাকি স্বরিত ইট হয়েছে, ওই দুটো নিয়মে গেলে সেটা পরস্মৈ পদ হবে, সরি আত্মনেপদ হবে। হয়ে গেল ধরুন 500 ধাতু এরকম আত্মনেপদ হয়ে গেল, বাকি 1500 পড়ে আছে তারা পরস্মৈ পদ হবে। ঠিক আছে, এটা সাধারণ নিয়মে। এইবার অনেকগুলো বিশেষ নিয়ম বলা হয়েছে, সেই বিশেষ নিয়ম বশত পরস্মৈপদী ধাতু আত্মনেপদ হয়ে যায়, আবার স্বরূপত আত্মনেপদী ধাতু পরস্মৈপদ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে তিনটে নিয়ম, এটা কিন্তু ধাতুর স্বরূপকে বোঝাচ্ছে। ঠিক আছে, স্বরূপত সে আত্মনেপদ নাকি স্বরূপত পরস্মৈপদ। ঠিক আছে,
এইবার এইখান থেকে ধরুন ওই 2000 ধাতুর মধ্যে 200 ধাতুর ক্ষেত্রে কিছু নতুন কিছু কথা বলা হলো, মানে তদ বিষয়ে কিছু আরোপ করা হলো, তদ বিষয়ে কিছু এক্সট্রা, তাকে কিছু এক্সট্রা দায়িত্ব দেওয়া হলো যে সেইটা যদি এই ফর্মুলাতে পড়ে তাহলে সেই ধাতুটা যদি আত্মনেপদীয় হয় তাকে আমরা পরস্মৈ পদে ব্যবহার করব, অথবা সেটা যদি পরস্মৈ পদীয় হয় তাকে আমি আত্মনেপদে ব্যবহার করব। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো শেখার জন্যই কিন্তু এই আত্মনেপদ এবং পরস্মৈ পদ প্রক্রিয়া আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এখানে তার মানে আত্মনেপদ এবং পরস্মৈ পদ প্রক্রিয়াতে আমাদের অ্যাকচুয়ালি পড়ার বিষয়টা কি, বিশেষ নিয়ম, যে কোথায় আত্মনেপদী ধাতু পরস্মৈপদী হয়, কোন কোন ধাতু কখন কখন, আর কখন কখন পরস্মৈপদী ধাতু আত্মনেপদ হয়ে যায়। ঠিক আছে, তার জন্য আমরা আমরা কিছুটা বলি। প্রথমত দেখুন, একটা নিয়ম আছে যে কর্ম ব্যতিহার যদি হয়, খুব মন দিয়ে শুনবেন, হ্যাঁ, কারণ এই যে এখানে আমরা এগুলো বলছি এর উপর থেকে কিন্তু আমরা প্রশ্ন উত্তর করব। কর্ম এবং সে অবভিয়াসলি সেই প্রশ্ন উত্তরের যে অনুশীলনটা সেটা একটা বই থেকেই নেওয়া। কর্ম ব্যতিহার যদি বোঝায় না, তাহলে সমস্ত ধাতু আত্মনেপদ হবে নির্বিশেষে, সে যদি আত্মনেপদীয় হয় অথবা পরস্মৈপদীয় হয়, চোখ বন্ধ করে আমি আত্মনেপদ করে দেবো কর্ম ব্যতিহার হলে। ঠিক আছে, কর্ম ব্যতিহার মানে কি? কর্ম ব্যতিহার মানে অন্যের কাজ অন্যে করা, মানে এক্স এর কাজ যদি ওয়াই করে তখন তাকে কর্ম ব্যতিহার বলে। ঠিক আছে, তো কর্ম, যেমন ধরুন উদাহরণ দেওয়া হয়েছে ব্যতিলুনিতে, ব্যতিলুনিতে। ঠিক আছে, ব্যতিলুনিতে মানে কি, অ্যাকচুয়ালি লুই ছেদনে বলে একটি ধাতু রয়েছে, লুই ছেদনে। ঠিক আছে, লুই ছেদনে এর মানে হচ্ছে ছেদন করা, কাটা। তো লুনাতি এরকম প্রয়োগ হয়, লুনাতি এরকম হস্যকার মনে হচ্ছে, লুনাতি এরকম প্রয়োগ হয়, অথবা হস্য বা দীর্ঘ কিছু একটা হবে, লুনাতি। ঠিক আছে, এটা দেখে আমরা, এর রূপটা দেখে আমরা কি বুঝতে পারছি, এটা স্বরূপত কিরকম ধাতু? এটা পরস্মৈপদী ধাতু, আর পরস্মৈপদী হয়। কিন্তু ব্যাপারটা হলো যে যদি কর্ম, দেখুন এখানে লেখা আছে ব্যতিলুনিতে, ব্যতিলুনিতে, এই যে ব্যতিটা আছে না, এটা অ্যাকচুয়ালি কর্ম ব্যতিহারকে বোঝাচ্ছে, ক্রিয়া বিনিময়কে বোঝাচ্ছে। সেই ক্রিয়া বিনিময় বুঝিয়েছে বলে দেখুন ব্যতিলুনিতে করেছি আমরা। ঠিক আছে, তো কর্ম ব্যতিহার বোঝালে, কর্তৃবাচ্যে কর্ম ব্যতিহার, বা কর্ম মানে এখানে ক্রিয়া, ক্রিয়া ব্যতিহার বোঝালে সেখানে আত্মনেপদীতে প্রয়োগ করতে হবে, এটা যে কোনো ধাতুর জন্য প্রয়োজ্য। ঠিক আছে, ব্যতিলুনিতে মানে অন্যের যোগ্য যে লবণ, লবণ মানে কাটা, লবণ দন্তীয় ন, লবণ মানে কাটা, সেটা করছে। ধরুন ব্রাহ্মণ ধান্যম ব্যতিলুনিতে, মানে ব্রাহ্মণ ধান কাটছে, কিন্তু ধান কাটাটা অ্যাকচুয়ালি শূদ্রের কাজ, আমাদের তো ওই কাজগুলো ভাগ করা আছে ছিল, তো শূদ্রের কাজ সেটা ব্রাহ্মণ করছে, তার মানে শূদ্রের কাজ যখন ব্রাহ্মণ করছে তখন ক্রিয়া বিনিময় ঘটেছে, তাই সেখানে আমরা ব্যতিলুনিতে প্রয়োগ করব। ঠিক আছে, ব্যাস। এই যে নিয়মটা, এটার কিন্তু একটুখানি কয়েকটা ধাতুর জন্য না একটু ছাড় দেওয়া হয়েছে, যেমন গতি এবং হিংসার্থক ধাতুর ক্ষেত্রে, গতি এবং হিংসার্থক ধাতুর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়। তার মানে গত্যর্থক ধাতু যদি হয় এবং ক্রিয়া বিনিময় যদি বোঝায়ও, সেখানে কিন্তু আমরা পরস্মৈপদী করব। ঠিক আছে, এই দেখুন ব্যতিগচ্ছন্তি করা হয়েছে, ব্যতিগচ্ছন্তি। আবার হন ধাতুর ক্ষেত্রেও, হিংসার্থক ধাতু তাই হন ধাতু। ঠিক আছে, সেখানেও কিন্তু আমরা ব্যতিঘ্নন্তি করেছি। ঠিক আছে, এখানে আত্মনেপদী আমরা করিনি। ঠিক আছে, আচ্ছা, এই আমরা না এই ছকের মধ্যে এরকম কিছু দিয়ে বোঝার চেষ্টা করব। যেমন ধরুন বিষ ধাতু, বিষ, বিষ ধাতু স্বরূপত কোন পদী বলুন তো? প্রবিশতি এরকম রূপ হয়, পরস্মৈপদী। কিন্তু বিষ ধাতুর পূর্বে যদি নি উপসর্গ যোগ হয় না, বিষ ধাতুর পূর্বে যদি নি উপসর্গ যোগ হয় তখন সে আত্মনেপদী হয়ে যায়। সেই এই যে কাজটা, এটা কোন সূত্র করে? এই সূত্রটা নের বিষহ, নের বিষহ, নি পূর্বক বিষ ধাতুর উত্তর আত্মনেপদ হয়। ঠিক আছে, তাহলে বিষ ধাতু স্বরূপত পরস্মৈপদী, কিন্তু নের বিষহ এই সূত্রটা বললো যে বিষ এই ধাতুর আগে যদি নি এই উপসর্গ চলে আসে তখন তাকে আত্মনেপদে প্রয়োগ করতে হবে, তাই তখন আর কিন্তু নিবিশতি হবে না, তখন কি হবে? নিবিশতে।
নিবিশতে। এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন মনে রাখার, ঠিক আছে। এই ইনফরমেশন গুলোকে প্রসেস করতে হবে আপনাদেরকে। কিভাবে করতে হবে? বারবার বারবার অভ্যাস করতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করার জন্য নয়, মানে মুখস্থ হয়ও না, মুখস্থ করলে পরে ওটা কিছুদিনের মধ্যেই বেরিয়ে যায়। তাই আপনারা যত প্রশ্নোত্তর অভ্যাস করবেন না, আর প্রশ্নোত্তর অভ্যাস করার সময় যা যা অপশন পাচ্ছেন, এই যেটা হলো সেটাকে বাদ দিয়ে বাকি যেগুলো হলো না সেগুলো অ্যাকচুয়ালি কিসের কারণে হয় এগুলোও দেখতে থাকবেন। তাহলে একটা সময় মাথায় বসে যায় এবং এলিমিনেট করার টেকনিকটা বুঝে যাবে, ঠিক আছে। যাক, তো বিষ ধাতুর ক্ষেত্রে এটা হলো। এবার ক্রি ধাতু, ক্রি, এই যে ক্রি ধাতু, এটার রূপ কেমন হয় বলুন তো? ধর কোনো কিছু নেই, জাস্ট ক্রি ধাতু আছে, এটার রূপ কেমন হয়? উভয় পদই। ক্রীণাতি, এরকম রূপ হয় না? ক্রীণাতি, ক্রীণাতি, ঠিক আছে, ক্রীণাতি। এইবার এই ক্রি ধাতু, তার পূর্বে যদি পরি, বি অথবা অব, এই তিনটের মধ্যে কোনো একটা উপসর্গ যুক্ত হয়, তখন সে ধাতু আত্মনেপদী হয়ে যায়। পরিব্যয় ক্রিয়া, এই একটি সূত্র আছে। দেখুন কি হয়েছে, পরি দিয়ে যোগ করলে পরিক্রীণীতে, বিক্রীণীতে, অবক্রীণীতে, ঠিক আছে, পরিক্রীণীতে, বিক্রীণীতে, অবক্রীণীতে। সেই ক্রি ধাতু ছিল পরস্মৈপদী ক্রি ধাতু। এই সূত্রের কারণে, এই সূত্রের জন্য এখানে এই উপসর্গ যুক্ত হওয়ার কারণে এগুলো হয়ে গেল আর এই জায়গাতে, ঠিক আছে। পরিব্যয় ক্রিয়া, এই সূত্রগুলো মনে রাখতে যাবে। নির্বিষহ, তারপর আমরা বললাম পরিব্যয় ক্রিয়া। তারপর জি ধাতু। জি ধাতুর অর্থ বলুন তো কি? জয় করা। এই জি ধাতু কিন্তু পরস্মৈপদী ধাতু, জয়তি এরকম রূপ হয়, জয়তি, ঠিক আছে। কিন্তু সেই জি ধাতুর আগে যদি বি বা পরা, এই দুটোর কোনো একটা উপসর্গ যোগ হয়, তখন সে আত্মনেপদী হয়ে যাবে। বিজয়তে, পরাজয়তে, ঠিক আছে। কোন সূত্র দিয়ে হলো? সূত্র এখানে লেখা আছে, বি পরাভ্যাম যে, বি পরাভ্যাম যে, ঠিক আছে। বি অথবা পরা পূর্বক জি ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয়। স্থা ধাতু, স্থা ধাতুর অর্থ কি? থাকা। থাকা, অবস্থান করা। থাকা, গতি নিবৃত্ত, এরকম ধাতু পাঠ আছে, থাকা। এটা কিন্তু পরস্মৈপদী ধাতু, তাই না? তিষ্ঠতি, তিষ্ঠতঃ, এরকম রূপ হয়। কিন্তু ওই স্থা ধাতুর আগে সম, অব, প্র এবং বি, সম, অব, প্র এবং বি, এদের মধ্যে কোনো একটা উপসর্গ যদি যুক্ত হয়, তাহলে সেই স্থা ধাতু না আত্মনেপদী হয়ে যাবে, ঠিক আছে। যেমন সন্তিষ্ঠতে, অবতিষ্ঠতে, প্রতিষ্ঠতে, বিতিষ্ঠতে। কোন সূত্রের কারণে হলো? সম অবপ্রবিভ্যস্তঃ, সম অবপ্রবিভ্যস্তঃ, ঠিক আছে, স্থা ধাতু। আচ্ছা, এই স্থা ধাতুর জন্য কিন্তু এই একটাই সূত্র এমন নয়, এখানে কিন্তু আরো সূত্র আছে এই স্থা ধাতুর জন্য। স্থা ধাতু স্বরূপত পরস্মৈপদী, কিন্তু স্থা ধাতুকে আত্মনেপদী করা হয় কয়েকটা কারণে। 1 নম্বর কারণ এইটা, যে সম অব প্রবিভ্যস্ত, সম, অব অথবা প্র অথবা বি, এই উপসর্গ যুগে স্থা ধাতু আত্মনেপদী হয়ে যায়। এখানে আরো আছে মানে স্থা ধাতুর জন্য। 1 মিনিট দেখুন, এইটা আমরা পড়লাম। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ। স্যার, বলছি স্যার সত্যমেব জয়তে, এখানে জি ধাতু আত্মনিপদ হলো কোন সূত্র অনুসারে? আবার বলুন। সত্যমেব জয়তে, এই যে উক্তিটি সেই জয়তে হলো কি করে? সত্যমেব জয়তের ক্ষেত্রে আর্শ প্রয়োগ। এগুলো আর্শ প্রয়োগী হবে, জয়তে তো হয় না, জয়তি হয়, তাই তো, জয়তি। ধাতু পাঠ আপনি যদি দেখেন দেখবেন জয়তি হয়, ঠিক আছে। ওটা বিজয়তে বললে বেশি ভালো হতো, কারণ বি পরাভ্যাম যে দিয়ে তো হয়েই যেত, কিন্তু জয়তে যেহেতু হয়েছে ওটা আর্শ প্রয়োগী হতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সন্তিষ্ঠতে, এটা আমরা পড়লাম সমব প্রবিভ্যস্তঃ। আচ্ছা, দ্বিতীয় আরো নিয়ম আছে, আং প্রতিজ্ঞায়াম উপসংখ্যানম। দেখুন এটার মানে কি? এগুলো কিন্তু স্থা ধাতুর জন্য চলছে, ঠিক আছে। স্থা ধাতুর ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে। আং মানে আ পূর্বক, আং উপসর্গ পূর্বক স্থা ধাতু, আ উপসর্গ পূর্বক স্থা ধাতু। সেটা শুধু এমনি হলে হবে না, সেখানে কি হতে হবে? প্রতিজ্ঞায়াম, মানে প্রতিজ্ঞা অর্থে যদি ব্যবহার করা হয়। আপূর্বক স্থা ধাতুকে যদি প্রতিজ্ঞা অর্থে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সে আত্মনিপদ হবে, ঠিক আছে। আতিষ্ঠতে,
আতিষ্ঠতে, ঠিক আছে। এটার মানে কিন্তু আপূর্বক স্থা ধাতু প্রতিজ্ঞা অর্থে ব্যবহার করা হয়েছে, তাই এখানে আত্মনেপদ, ঠিক আছে। ব্যাস। 3 নম্বর নিয়ম কি? প্রকাশন স্থেয়াক্ষয়শ্চ। এই ক্ষেত্রে কিন্তু এই 3 নম্বর যে ক্ষেত্রটা, সেখানে কিন্তু কোনো উপসর্গ ব্যবহার করার দরকার নেই, কোনো উপসর্গের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে ওই অর্থে প্রকাশন অর্থ মানে কোনো কিছু প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা, অথবা স্থেয়াখ্যা, স্থেয় মানে বিবাদ, বিবাদ পদ নির্ণেতা, কোনো বিবাদ চলছে সেখানে কোনো একটা পক্ষকে যখন অবলম্বন করা হয় বিবাদ পদ নির্ণয় করার জন্য, সেটাকে স্থেয় বলা হয়। এই 2 রকম অর্থে যদি স্থা ধাতুকে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কোনো উপসর্গের দরকার নেই, স্থা ধাতু এমনি কি হবে? আত্মনেপদী হবে। তাহলে ধাতু মানে পরস্ময়ী পদী ধাতু আত্মনেপদী হয় কখনো উপসর্গের কারণে, কখনো কিন্তু বিশেষ অর্থে, কখনো উপসর্গের কারণে, কখনো বিশেষ অর্থে, ঠিক আছে। আমরা দেখবো কখনো কখনো অকর্মক হলেও হয়। যাক, তো প্রকাশন এবং স্থেয় এই 2 অর্থে স্থা ধাতু আত্মনেপদী হয়, যে তিষ্ঠতে, তিষ্ঠতে, ঠিক আছে। এই আপনারা কারক প্রকরণ করতে গিয়ে অনেক এই ধরনের উদাহরণ সেখানে পাবেন। যাক, তারপর 5 নম্বর সূত্র হচ্ছে উপাত মন্ত্রকরণে। উপান, সন্ধিতে উপান হয়েছে, উপান মন্ত্রকরণে উপপূর্বক, দেখুন উপাত আছে। এই সূত্রগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে। উপাত উপপূর্বক মানে স্থা ধাতুর পূর্বে যদি উপ থাকে, উপসর্গ থাকে, আর মন্ত্রকরণ অর্থ যদি বোঝায়, মন্ত্রের দ্বারা স্তুতি যদি বোঝায়, মন্ত্রের দ্বারা যদি স্তুতি বোঝায়, তাহলে কি হবে? মানে ওই স্থা ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হবে, স্থা ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হবে, ঠিক আছে। বেশ, কি আছে? এই যে উপতিষ্ঠতে, উপতিষ্ঠতে, ঠিক আছে। আচ্ছা, একটা ছেড়ে গেলাম মাঝখানে, অনুদ্ধ, এটা পরে বলছি। তো উপাত মন্ত্রকরণে, ঠিক আছে, এই অর্থে উপতিষ্ঠতে প্রয়োগ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই উপপূর্বক স্থা ধাতু অনেক অর্থে আত্মনেপদ হয়, উপপূর্বক স্থা ধাতু অনেক অর্থে আত্মনেপদ হয়। কিরকম অর্থে? মন্ত্রকরণ অর্থটা আমরা এখানে বুঝলাম। তারপরে উপাত মানে উপপূর্বক স্থা ধাতু দেব পূজার অর্থে, সঙ্গতিকরণ অর্থে, সঙ্গতি মানে কারোর সাথে মিলিত হওয়া, মিত্রকরণ অর্থে, পথ অর্থে, ঠিক আছে। এই উপপূর্বক স্থা ধাতু আত্মনেপদীতে প্রয়োগ হয়। বা লিপ্সায়াম, লিপ্সা মানে লোভ, লাভ করার ইচ্ছা, সেই অর্থে কিন্তু বিকল্পে পরস্মৈপদী আত্মনেপদী হয়। মানে সে লাভ করার ইচ্ছা বা লোভ, এই অর্থে কিন্তু উপতিষ্ঠতে এই প্রয়োগটা উপতিষ্ঠতীয় হয়, যেহেতু এখানে বা দেওয়া রয়েছে, ঠিক আছে। আবার অকর্মকার্য মানে উপপূর্বক স্থা ধাতু, এটা যদি অকর্মক হয়, মানে তার যদি কোনো কর্ম ব্যবহার করা না হয় ওই বাক্যে, সেক্ষেত্রেও সেটা আত্মনেপদী হবে। তাহলে একই স্থা ধাতু, তার আগে একটা এই উপসর্গ যোগ করলে, সেই উপসর্গ যুক্ত যে স্থা ধাতু, সেটা বিভিন্ন অর্থে আত্মনেপদী হয়। দেখুন এখানে কিন্তু 2 রকম ক্রাইটেরিয়া, এই উপসর্গ থাকতে হবে, আবার অর্থগুলোকে মানে দেওয়া রয়েছে যে মন্ত্রকরণ অর্থ হতে হবে, দেব পূজা, সঙ্গতিকরণ, মিত্রকরণ, পথ, লোভ অথবা অকর্মক, এইরকম অর্থ হলে তবে কিন্তু সে আত্মনেপদী হবে, আদারওয়াইজ পরস্মৈপদী হয়ে যাবে, ঠিক আছে। মাঝখানে যেটা ছেড়ে গেলাম সেটা হচ্ছে উদাহ অনূর্ধ্ব কর্মণি, মানে উৎপূর্বক স্থা ধাতু। এটা কি বলছে? উৎপূর্বক স্থা ধাতু সে আত্মনেপদী হবে। কখন হবে? অনূর্ধ্ব কর্মণি মানে ঊর্ধ্ব কর্ম ছাড়া অন্য অর্থে, মানে ওপরে ওঠা এইরকম অর্থ ছাড়া অন্য অর্থে উৎপূর্বক স্থা ধাতু আত্মনেপদী হবে, ঠিক আছে। তার মানে ওপরে ওঠা অর্থে কিন্তু উত্তিষ্ঠতি হবে, ওপরে ওঠা ভিন্ন অন্য অর্থে সে উত্তিষ্ঠতে হবে, ঠিক আছে। ওপরে ওঠা ভিন্ন অন্য অর্থে উত্তিষ্ঠতে হবে, বুঝে গেল? তাহলে স্থা ধাতুর ক্ষেত্রে আমরা প্রায় অনেকগুলো নিয়োগ করলাম, কতগুলো উপসর্গ যোগে, কতগুলো অর্থে, ঠিক আছে। এতগুলো স্থা ধাতু জেনারেলি পরস্মৈপদী, কিন্তু সে আত্মনেপদী হয়ে যায় এইসব কারণে, ঠিক আছে। স্যার অন্য অর্থে মানে কি অর্থে? হ্যাঁ, অন্য অর্থে মানে কি অর্থে? ওই যে স্থা ধাতু অন্য অর্থে মানে ধরুন চেষ্টা করছে, ঠিক আছে। মুক্তায় উত্তিষ্ঠতে, মুক্তির জন্য সে চেষ্টা করছে, এই চেষ্টা করা অর্থটা ঊর্ধ্ব কর্ম নয়,
তাই এখানে দেখুন উত্তিষ্ঠতে হলো। আর হ্যাঁ আমরা তো জানি যে ধাতু সে কিন্তু উপসর্গের দ্বারা ধাতুর অর্থ চেঞ্জ হয়ে যায়, তাই না? আপনারা পড়েছেন উপসর্গেণ ধাতু অর্থ বলাদ অন্যত্র নিয়তে প্রহারাহার সংহার বিহার পরিহারবৎ। একই হৃধাতু সে প্রযুক্ত হওয়ার কারণে, হৃধাতুর অর্থ হরণ করা, তার আগে প্রযুক্ত হওয়ার কারণে সে প্রহার অর্থ বুঝিয়ে গেল, আযুক্ত হওয়ার কারণে খাওয়া অর্থ বুঝিয়ে গেল, সম এইটা যোগ করার কারণে সংহার মানে কাউকে নাশ করা এরকম অর্থ বুঝিয়ে গেল, বিযুক্ত হওয়ার কারণে ভ্রমণ অর্থ বুঝিয়ে গেল। ঠিক আছে, সেরকম স্থা এই ধাতু হলেও তার আগে উপসর্গের কারণে ধাতু অর্থ কিন্তু বলপূর্বক অন্যত্র নিয়ে যাওয়া যেতে পারে। ঠিক আছে, উত্তিষ্ঠতে মানে কিন্তু আমরা চেষ্টা করে এরকম অর্থ বলতে পারি। ঠিক আছে, মুক্তায়ে উত্তিষ্ঠতে যোগী এরকম প্রয়োগ হয়। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ঊর্ধ্বকর্ম ভিন্ন অন্য কোনো অর্থ হলে সেক্ষেত্রে হবে। ঊর্ধ্বকর্ম মানে ওপরের দিকে ওঠা এরকম যদি কর্ম হয় অর্থ, তাহলে কিন্তু আত্মনেপদী হবে না, তাহলে পরস্মৈপদী হবে, উত্তিষ্ঠতি হবে। ঠিক আছে, উত্তিষ্ঠতি। আমি বারবার বলছি এই প্রকরণটাই কিন্তু অনেক ইনফরমেশন মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ এই প্রকরণটাই পুরোটা বিশেষ অর্থকে ধরে নিয়ে। এখানে কোথায় ছিল আমরা? স্থা। তারপর জ্ঞা, জ্ঞা ধাতু। জ্ঞা ধাতুর প্রয়োগ কেমন হয় বলুন তো? জানাতি। জানাতি পরস্মৈপদী, কিন্তু সেই জ্ঞা ধাতু আত্মনেপদী হয়ে যায়। কখন হয়? যে অপন্নব বোঝালে। অপন্নব মানে স্বীকার না করা, স্বীকার না করা এরকম অর্থ বোঝালে, ঠিক আছে, অপলাপ করা অর্থ বোঝালে কিন্তু জ্ঞা ধাতু আত্মনেপদী হয়ে যায়। যেমন শতম অপজানীতে, শতম অপজানীতে। ঠিক আছে, দেখুন অপজানীতে এই অপ উপসর্গ আছে ঠিকই, কিন্তু এখানে অপ উপসর্গের জন্য অপর্ণব বোঝাচ্ছে, অপ উপসর্গের জন্য অপর্ণব বোঝাচ্ছে। ঠিক আছে, অপর্ণব বুঝিয়েছে বলে জ্ঞা ধাতু কি হয়ে গেল? আত্মনেপদী হয়ে গেল। তারপরে অকর্মকাচ্চ, অকর্মকাচ্চ মানে জ্ঞা ধাতুর যদি অকর্মক হয়, অকর্মক মানে যদি কোনো কর্ম না থাকে, যদি কোনো কর্মকারক না থাকে, সেক্ষেত্রেও জ্ঞা ধাতু আত্মনেপদী হবে। সর্পিসহ জানিতে, এখানে জানিতের অর্থ কিন্তু প্রবর্ততে, জানিতের অর্থ প্রবর্ততে, আপনারা এটা কারক প্রকরণে পাবেন। ঠিক আছে, আচ্ছা আর কি? আর সম্প্রতিভ্যাম অনাধ্যানে, আধ্যান মানে উৎকণ্ঠা পূর্বক স্মরণ বা স্মরণ, আর আধ্যান ভিন্ন যা কিছু তাকে আমরা অনাধ্যান বলবো। তাহলে অনাধ্যান রূপ অর্থে সম এবং প্রতিপূর্বক যে জ্ঞা ধাতু সে কি হয়ে যায়? আত্মনেপদী হয়ে যায়। ঠিক আছে, সঞ্জানিতে, প্রতিজানিতে এ দুটোর অর্থ কিন্তু স্মরণ করা নয়। যদি স্মরণ করা অর্থে হয় সেক্ষেত্রে কিন্তু সঞ্জানিতে প্রতিজানিতে হবে না, কি হবে বলুন তো? কি হবে? আর এখানে বলা হলো যে অনাধ্যানে, হ্যাঁ জানাতি, ঠিক, সঞ্জানাতি হবে। পিতরম সঞ্জানাতি মানে পিতাকে স্মরণ করছে, পিতরম সঞ্জানাতি মানে পিতাকে স্মরণ করছে। ঠিক আছে, ব্যাস। তাহলে জ্ঞা ধাতু যদিও পরস্মৈপদী, কিন্তু তার এই কয়েকটা সূত্রের জন্য অপন্নব অর্থে অথবা অকর্মক হলে অথবা সম বা প্রতিপূর্বক যদি হয় এবং আধ্যান ভিন্ন অন্য অর্থ যদি বোঝায়, সেক্ষেত্রে সে আত্মনেপদী হয়ে যায়। ঠিক আছে, তারপর চর ধাতু। চর, চর ধাতু হচ্ছে কি? পরস্মৈপদী, চরতি এরকম রূপ হয়, চরতি। সেই চর ধাতু যদি উৎপূর্বক হয়, উৎপূর্বক চর ধাতু, ঠিক আছে, এবং যদি সকর্মক হয়, উৎপূর্বক চর ধাতু যদি সকর্মক হয় সে পরস্মৈপদী। উৎপূর্বক চর ধাতু সকর্মক হলে পরস্মৈপদী। যেমন ধর্মম উচ্চরতে, উচ্চরতে মানে উল্লঙ্ঘ্য গচ্ছতি, উল্লঙ্ঘন করে যাচ্ছে। ঠিক আছে, ধর্মম উচ্চরতে। আচ্ছা, ওই চর ধাতুই যদি তৃতীয়ান্তের সহিত যুক্ত হয়, মানে যে একটা বাক্যে চর ধাতুর প্রয়োগ আছে এবং সেই চর ধাতুর থেকে ক্রিয়াটা হয়েছে ওই বাক্যেই তৃতীয়ান্ত কোনো পদ রয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু, আর ওই চর ধাতুটা সম্পূর্বক হয়েছে, মানে সম্পূর্বক চর ধাতু, সম প্লাস চর
আর ওখানে তৃতীয়ান্তের প্রয়োগ হয়েছে, সেক্ষেত্রে এইটা আত্মনেপদীতে প্রয়োগ হবে। যেমন দেখুন, রথেন সঞ্চরতে, সঞ্চরতে কেন হলো? না, রথেন এই তৃতীয়ান্তের সহিত যুক্ত হয়েছে তাই, ঠিক আছে? তাই জন্য সমস্তৃতীয়া যুক্ত, তৎ বিধায়ক সূত্র হলো সমস্তৃতীয়া যুক্তাৎ, ঠিক আছে? ব্যাস, এই দুটো কারণে, এই দুটো ক্ষেত্রে চর ধাতু আত্মনেপদী হয়। আচ্ছা, দা ধাতু, দা ধাতু আহ স্বরূপত কি, পরস্মৈপদী কি আত্মনেপদী? পরস্মৈপদী। পরস্মৈপদী। পরস্মৈপদী দদাতি হয়, কিন্তু দা ধাতু দেখুন সংয়চ্ছতে, আমরা জানি দা ধাতুর জায়গাতে ইয়চ্ছ প্রয়োগ হয়, তো সংয়চ্ছতে লেখা আছে, এই সংয়চ্ছতে লেখা আছে। হ্যাঁ, কি কিছু বললেন? সংয়চ্ছতে আছে, দা ধাতু যদিও পরস্মৈপদী, তথাপি এখানে সংয়চ্ছতে আছে। কেন আছে না, এর জন্য নিয়ম আছে, দানশ্চ সাচেত চতুর্থ্যার্থে, দানশ্চ সাচেত চতুর্থ্যার্থে। এর মানে কি, যে সমপূর্বক, দা ধাতু যদি সমপূর্বক হয়, সম প্লাস দা, এবং যদি তৃতীয়ান্তের সহিত যুক্ত হয়, তৃতীয়ান্তের সহিত যুক্ত হয়, এবং সেই তৃতীয়ান্তটাকে, তৃতীয়ান্ত পদ মানে ওখানে তৃতীয়া বিভক্তিটাকে কোন কারণে হতে হবে? চতুর্থীর অর্থে। চতুর্থীর অর্থে যদি তৃতীয়া বিভক্তি হয়, এবং ওই তৃতীয়ান্ত যদি এই বাক্যে প্রযুক্ত হয়, এবং দা ধাতুটা সমপূর্বক হয়, অনেকগুলো ক্রাইটেরিয়া, দা ধাতুটাকে সমপূর্বক হতে হবে, সেখানে সেই বাক্যে তৃতীয়ান্তের প্রয়োগ থাকতে হবে, এবং ওই তৃতীয়া বিভক্তিটাকে চতুর্থীর অর্থে হতে হবে, ঠিক আছে? তবে ওই প্রয়োগটা, দা ধাতুর ওই প্রয়োগটা আত্মনেপদীতে হবে, ঠিক আছে? দেখুন, দাস্যা সংয়চ্ছতে কামী, এইটা অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে কামী, কামুক ব্যক্তি দাসীকে কিছু দিচ্ছে। এখন দাসীকে যখন দিচ্ছে, এখানে দাস, এখানে চতুর্থী হওয়ার কথা ছিল, তাই তো, দাস্যাই হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে কি হয়েছে, তৃতীয়া হয়েছে, তৃতীয়া হয়েছে। এটা কোন সূত্র দিয়ে হয়েছে বলতে পারবেন কেউ, কারক প্রকরণে? সঙ্গ অন্যতর স্যাঙ্কন। হ্যাঁ, আবার বলুন, বুঝলাম না। স্যার একটা সূত্র আছে, ওই যে অশিষ্ট দান বোঝালেই তো এরকমটা হয়। হ্যাঁ, অশিষ্ট ব্যবহার, অশিষ্ট ব্যবহার বোঝালে যে দা ধাতু তখন তৃতীয়া মানে চতুর্থীর অর্থে তৃতীয়া হয়ে যায়। তো হ্যাঁ, সূত্রটা না, এই সূত্র নয়, না ওটা নয় স্যার। এখানে চতুর্থী অর্থে, যাই হোক, চতুর্থীর অর্থে তৃতীয়া হয়েছে, ঠিক আছে? চতুর্থীর অশিষ্ট ব্যবহারে দানব প্রয়োগে এরকম কিছু একটা সূত্র ছিল, যাই হোক, তো চতুর্থীর অর্থে তৃতীয়া হয়েছে, সবকটা ক্রাইটেরিয়া এখানে মিললো, চতুর্থীর অর্থে তৃতীয়া, দা ধাতুটা সমপূর্বক, তাই এখানে কি হয়ে গেল, আত্মনেপদীতে প্রয়োগ হয়ে গেল। আচ্ছা, দা ধাতুর ক্ষেত্রে কিন্তু আরো নিয়ম আছে, যেটা হয়তো নিচে লিখেছি আমরা। দা ধাতু, এই যে দেখুন, দা ধাতুর আরো নিয়ম আছে। আং দো অনাস্য বিহরণে, আং মানে আপূর্বক, আপূর্বক দা ধাতু কি হয়ে যাবে, পরস্মৈ আত্মনেপদী হবে। কখন হবে? আস্য বিহরণ ভিন্ন অন্য অর্থে। আস্য মানে মুখ, আস্য বিহরণ মানে ওই মুখ বিস্তার ইত্যাদি, এই ধরনের কিছু, ঠিক আছে? এই মুখ বিস্তার ইত্যাদি অর্থ ছাড়া অন্য অর্থে, অন্য অর্থে আপূর্বক দা ধাতু আত্মনেপদী হয়, ঠিক আছে? যেমন আদত্তে, আদত্তে মানে গ্রহণ করা, ঠিক আছে? আদত্তে মানে গ্রহণ করা। কিন্তু যদি ওই আপূর্বক দা ধাতু আছে, কিন্তু যদি আস্য বিহরণ রূপ অর্থ বোঝায়, যে মুখম ব্যাদদাতি, মুখ বড় করে খুলছে, সেক্ষেত্রে কিন্তু আদদাতি হবে, ঠিক আছে? আদত্তে হবে। তাহলে আপূর্বক দা ধাতু আত্মনেপদী হবে কখন হবে? আস্য বিহরণ ভিন্ন অন্য অর্থ বোঝালে, ঠিক আছে? দা ধাতুর ক্ষেত্রে আমরা পড়লাম এটা। আর কি? ক্রি ধাতু, ক্রি, ক্রি ধাতুর অনেকগুলো অর্থ বলা হয়েছে। ক্রি ধাতু অনেকগুলো অর্থে আত্মনেপদী হয়। একটা সূত্র আছে, গন্ধনাবক্ষেপণ সেবন সাহসিক্য প্রতিযত্ন প্রকথনোপযোগেষু ক্রিয়ঃ।
ক্রিয়ঃ মানে ক্রি ধাতু, এটা গন্ধন, অবক্ষেপণ, সেবন, সাহসিক্য, প্রতিযত্ন, প্রকথন এবং উপযোগ, এই কয়েকটা অর্থে আত্মনেপদিতে হয়। দেখুন ক্রি ধাতু কিন্তু উভয়পদী, কিন্তু এই অর্থগুলোতে ক্রি ধাতুকে আত্মনেপদিতেই প্রয়োগ করতে হবে। পরস্মৈ পদী উভয়পদী বলে আমি বিবক্ষা অনুসারে পরস্মৈ পদীতে করতে পারবো না, ঠিক আছে। দেখুন, এখানে গন্ধন মানে হচ্ছে সূচন, মানে হচ্ছে ওই যে পরদোষ আবিষ্কার করা, ঠিক আছে। অবক্ষেপণ মানে ভর্ৎসনা, আপনারা জানেন এইগুলো সবাই, আমরা সংস্কৃত ছাত্ররা মোটামুটি এইসব সূত্রগুলো আশা করি পড়া, ঠিক আছে। সেবন মানে সেবা করা, সাহসিক্য, প্রতিযত্ন মানে গুণাধান, প্রকথন, প্রকথন মানে কি? প্রকথন মানে কি হবে, কারো জানা আছে প্রকথন মানে? প্রকর্ষ প্রকর্ষ ব্যাখ্যা করা, প্রকর্ষ কি? ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা। আচ্ছা, হ্যাঁ, না ওই মানে ব্যাখ্যা ট্যাখ্যা করা এই ধরনেরই অর্থ হয় প্রকথন, ঠিক আছে। প্রকথয়তি এরকম প্রয়োগ হয়, ঠিক আছে। কি এখানে কি আছে যেন, প্রকুরুতে, কি প্রকুরুতে, এই প্রকুরুতে মানে প্রকথয়তি, তার মানে ব্যাখ্যা করা এরকম অর্থ। আর উপযোগ, উপযোগ মানে কিন্তু ওই যে বিনিয়োগ এরকম অর্থ, ঠিক আছে। এইসব অর্থগুলোতে ক্রি ধাতু আত্মনেপদীতে প্রয়োগ হয়। এই উৎকুরুতে, উৎকুরুতে, উপকুরুতে এইসব প্রয়োগগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে ক্রি ধাতুর প্রয়োগ, ক্রি ধাতু কিন্তু এইসব অর্থগুলো যদি বোঝায় বাক্যে, সেক্ষেত্রে ক্রি ধাতু আত্মনেপদীতে প্রয়োগ হবে, ঠিক আছে। আচ্ছা, আর ভুজ ধাতু, ভুজ, ভুজ, ভুজ ধাতু আর ভুঙ্কতে এরকম মানে খাওয়া অর্থে প্রয়োগ হয়, আবার পালন অর্থে প্রয়োগ হয়, ঠিক আছে। ভুনক্তি, এই ইনি কি বলছেন, ভুজাহ অনবনে। দেখুন অবনম, অবন মানে কি? অবন মানে রক্ষা করা, অবন মানে রক্ষা করা। এই অবন ভিন্ন অর্থে মানে রক্ষা করা ভিন্ন অর্থে, অবন মানে রক্ষা বা পালন করা। এই পালন করা বা রক্ষা করা ভিন্ন অর্থে যদি ভুজ ধাতু হয়, সেক্ষেত্রে ভুজ ধাতু আত্মনেপদ হবে। তার মানে কি, ভুজ ধাতু যদি অবন রূপ অর্থে হয়, তখন সে আত্মনেপদী হবে না, তখন সে পরস্মৈপদী হবে, তাই না? আমরা দেখেছি ভুনাক্তি হয়, ভুনাক্তি, ঠিক আছে। ভুনাক্তি মানে কি, রাজা পৃথিবীম, ভুনাক্তি মানে রাজা পৃথিবীকে পালন করছে। কিন্তু যেই খাওয়ার রূপ অর্থে আমরা প্রয়োগ করব, রাজা উদনম ভুঙ্কতে, রাজা ভাত খাচ্ছে, ঠিক আছে, ভুঙ্কতে হল সেক্ষেত্রে। তাহলে ভুজ ধাতু মানে পালন ভিন্ন অন্য অর্থে আত্মনেপদীতে প্রযুক্ত হয়, ঠিক আছে। আরো কয়েকটা আমরা এরকম দেখবো। ক্রম ধাতু, ক্রম, ক্রম ধাতু জেনারেলি ওই যে পাদবিক্ষেপ রূপ অর্থে হয়, তার প্রয়োগটা হয় ক্রামতি, এরকম ক্রামতি। ক্রামতি এরকম প্রয়োগ হয়, তার মানে এটা স্বরূপত কি ধরনের ধাতু? পরস্মৈপদী ধাতু না, ক্রামতি হয় এই পরস্মৈ স্বরূপত পরস্মৈপদী। কিন্তু এই ক্রম ধাতু কতগুলি বিশেষ কারণে আত্মনেপদীতে প্রয়োগ হয়। কখন কখন হয়? আং উদ্গমনে, আং উদ্গমনে। উদ্গমন মানে কি, ওই যে ওপরে ওঠা, ঠিক আছে, ওপরে ওঠা, ওপরে ওঠা অর্থে আং পূর্বক ক্রম ধাতু, ক্রম ধাতুর আগে যদি আং, এই আং মানে আই উপসর্গ থাকে এবং উদ্গমন অর্থ বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আত্মনেপদী হবে। তবে একটা কথা, এই উদ্গমনটা কার উদ্গমন হবে? জ্যোতিষ পদার্থের উদ্গমন। জ্যোতি মানে এই যে গ্রহ নক্ষত্র, এইসবের উদ্গমন, ঠিক আছে। সূর্য আক্রমতে মানে সূর্য উঠছে, সূর্য উঠছে, ঠিক আছে। সূর্য আজ, এরপর থেকে আপনারা সূর্য উঠছে অর্থে এইটা প্রয়োগ করবেন, সূর্য আক্রমতে, হ্যাঁ। কিন্তু ধূমহ আক্রমতি হবে না। যখন কোনো প্রাসাদ থেকে ধরুন ধূম উঠছে, ধোঁয়া উঠছে, ধোঁয়া তো কোনো জ্যোতিষ পদার্থ নয়, তাই সেক্ষেত্রে আপনি ধূমহ আক্রমতে বলতে পারবেন না, আপনাকে ধূমহ আক্রমতি বলতে হবে, ঠিক আছে। আক্রামতি এরকম বলতে হবে, আক্রামতি এরকম বলতে হবে, ব্যাস। আচ্ছা, ওয়েফ পাদ বিহরণে, এক নম্বর হয়ে গেল। 2 নম্বর, ওয়েফ পাদ বিহরণে। পাদ বিহরণ রূপ অর্থে যদি বি উপসর্গ থাকে, ক্রম ধাতুর পূর্বে যদি বি উপসর্গ থাকে এবং সেটা পাদ বিহরণ রূপ অর্থ বোঝায়, তখন কিন্তু সে আত্মনেপদীতে প্রযুক্ত হবে। যেমন বিক্রমতে, বিক্রমতে, সাধু বিক্রমতে বাজি, বাজি মানে ঘোড়া,
ঘোড়া সুষ্ঠু পাদবিক্রম করছে, পাদবিক্ষেপ করছে, ঠিক আছে, বিক্রমতে। আচ্ছা, তারপরে বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রমঃ, বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রমঃ, এখানে কিন্তু কোনো উপসর্গের প্রয়োজন নেই। এই অর্থগুলোতে বৃত্তিরূপ অর্থে, স্বর্গরূপ অর্থে এবং তায়ন রূপ অর্থে, তায়ন মানে ওই বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, তায়ন মানে বৃদ্ধি পাওয়া, সেই সব অর্থগুলোতে ক্রম ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয়। ক্রম ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত। এখানে বৃত্তি মানে কি হবে? বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রম হয়, এখানে বৃত্তি মানে কি? স্বর্গ মানে তো সৃষ্টি, ঠিক আছে, বা এখানে উৎসাহ উৎসাহ বোঝানো যেতে পারে। বৃত্তি মানে কি? অপ্রতিবন্ধ হবে। অপ্রতিবন্ধ, আচ্ছা, ঠিক আছে, অপ্রতিবন্ধ। তাহলে বৃত্তি অপ্রতিবন্ধ অর্থে, তারপরে উৎসাহ অর্থে, স্বর্গ মানে এখানে উৎসাহ, উৎসাহ অর্থে এবং তায়ন মানে বৃদ্ধি, এই সব অর্থগুলোতে ক্রম ধাতু কোনো উপসর্গ ছাড়াই আত্মনেপদীতে প্রয়োগ হবে, ক্রমতেই এরকম প্রয়োগ। আবার এই সব অর্থগুলোতে এই যে উপপরা, উপ এবং পরা, উপ এবং পরা, এই এই উপসর্গ দুটো যদি যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু ক্রম ধাতু কি হবে? আত্মনেপদীতে প্রয়োগ। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু ওই সূত্রটা বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রম হয়, এটার অনুবৃত্তি হয়, ঠিক আছে, এটা অনুবৃত্তি হয়, মানে এই অর্থগুলো এখানে থাকতে হবে। উপ এবং পরাপূর্বক হলো ঠিকই, কিন্তু ওই অর্থগুলো থাকতে হবে। বৃত্তি স্বর্গ অথবা তায়ন, সেক্ষেত্রে ক্রম ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হবে। আর একটা হচ্ছে প্র বা ভ্যাম, প্র এবং উপ, প্র এবং উপ, প্র এবং উপযুক্ত হলে ক্রম ধাতুর পূর্বে, সেক্ষেত্রেও ক্রম ধাতু আত্মনেপদীতে হয়, প্রক্রমতে উপক্রমতে এইসব প্রয়োগ হয়, ঠিক আছে। তাহলে ক্রম ধাতুর ক্ষেত্রে আমরা দেখলাম প্রায় 5 রকমের নিয়ম দেখলাম। তা ধাতু তো আমরা দেখে নিয়েছি। হন ধাতু, হন, হন ধাতুর অর্থ হচ্ছে হন ধাতু এরকম প্রয়োগ হয়, হন্তি, ঠিক আছে, হিংসা আয়াম, হিংসা অর্থে হন ধাতুর প্রয়োগ করা হয়। কিন্তু ওই হন ধাতু স্বরূপত পরস্মৈপদী, কিন্তু আত্মনেপদীতে প্রযুক্ত হয় কখন? আঙো ইয়মহনঃ, এই সূত্রের কারণে। আঙো ইয়মহনঃ, আং, আ উপসর্গ পূর্বে পূর্বক। এই সূত্রটা কিন্তু দুটো ধাতুর জন্য, একটা হচ্ছে ইয়ম ধাতু আর একটা হচ্ছে হন ধাতু। এখানে যেহেতু ধাতুটা আমরা হন লিখেছি তাই ওটারই প্রয়োগ দেখাচ্ছি। তো হন ধাতু যখন আ উপসর্গ পূর্বক হয়, ঠিক আছে, তখন সে আত্মনেপদীতে প্রযুক্ত হয়। তবে মনে রাখতে হবে যে সেটাকে তখন অকর্মক হতে হবে, মানে কর্ম থাকা চলবে না, অথবা স্বাঙ্গ কর্মক হতে হবে, মানে হয় কর্ম থাকা চলবে না, অথবা কর্ম যদি থাকে সেই কর্মটাকে নিজের অঙ্গ হতে হবে, স্বাঙ্গ হতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে সে আত্মনেপদীতে প্রযুক্ত হবে। যেমন আহতে, আহতে, ঠিক আছে। যদি এমন না হয়, যদি পরকে আঘাত করা হচ্ছে হয়, সেক্ষেত্রে কিন্তু আহতে হবে না, আহন্তি হয়ে যাবে, ঠিক আছে, আহন্তি হয়ে যাবে। সেক্ষেত্রে আহন্তি কখন হবে? আ উপসর্গ পূর্বক হয়েছে ঠিকই, কিন্তু স্বাঙ্গ কর্মক যদি না হয়, সকর্মক যদি হয়ে যায় এবং সেই কর্মটা যদি নিজের অঙ্গ না হয়, অন্য কাউকে আঘাত করা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু পরস্মৈপদী হবে, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, তারপরে ভে ধাতু, ভে ধাতুর অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা, ঠিক আছে, হয়তি এরকম প্রয়োগ হয় পরস্মৈপদী ধাতু। কিন্তু যদি স্পর্ধা পূর্বক কাউকে ডাকা হয়, স্পর্ধা মানে কি, যে কাউকে কারোর সাথে যুদ্ধ ফুদ্ধ করার ইচ্ছাতে কাউকে যদি এরকম ডাকা হয়, ঠিক আছে, তখন মল্ল মল্লম আহ্বয়েতে, একজন মল্ল আর একজন মল্লকে ডাকছে, হুঙ্কার দিচ্ছে, ঠিক আছে, এইরকম অর্থে আপূর্বক হে ধাতু কিন্তু আত্মনেপদীতে প্রয়োগ হয়, ঠিক আছে, আহ্বয়েতে, আহ্বয়েতে। এই স্পর্ধা অর্থ যদি না বোঝায় সেক্ষেত্রে কিন্তু আহ্বয়েতে হবে না, কি হবে? আহ্বয়তি হবে। পিতা পুত্রম আহ্বয়তি, পিতা পুত্রম আহ্বয়তি, পিতা পুত্রকে ডাকছে, আপূর্বক হে ধাতু কিন্তু পরস্মৈপদী হয়েছে। কেন হয়েছে? কারণ স্পর্ধা নেই সেখানে, জয় করার ইচ্ছে নেই সেখানে, ঠিক আছে, তাই স্পর্ধা বোঝালে আপূর্বক হে ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হবে, ঠিক আছে। স্থা ধাতুর কথা তো আমরা পড়লামই আগে। চর ধাতুর ক্ষেত্রে, চরটা মনে অলরেডি পড়ে নিয়েছি, উদশ্চর সকর্মকার তো পড়লাম, উচ্চারতে ধর্ম উচ্চারতে পড়লাম, ঠিক আছে। আচ্ছা, এই রথেন সঞ্চরতে এটাও আমরা পড়েছি, চর ধাতু সমস্তৃতীয়া যুক্তা এবং উদশ্চর সকর্মকার দুটোই আমরা পড়েছি। তারপর নি ধাতু, নি, এই প্রাপনে ধাতু পাঠ আছে। নি ধাতুর অর্থ হচ্ছে
কি বলবো পাওয়া পাই মানে নয়তি মানে সে প্রাপ্ত হচ্ছে আর কি, এরকম প্রাপন রূপ অর্থে নিধাতুর প্রয়োগ হয়। তো নয়তি নয়ত হয় এরকম রূপ হয়, তার মানে পরস্মৈপদী। কিন্তু ওই নিধাতু আত্মনেপদী হয় কখনো কখনো, কখনো হয়। তার জন্য এই যে দুটো নিয়ম আমরা বলবো এখানে, সম্মানন উৎসঞ্জন আচার্যকরণ জ্ঞান ভৃতি বিগণন ব্যয়েষু নিয়হ। আচ্ছা আপনারা আছেন তো সব এখানে? কারণ কি আমার না এইভাবে অসুবিধা হয়, আমি একটু ইন্টারেক্ট করে পড়াতে বেশি ভালোবাসি। হ্যাঁ স্যার আছি আছি। হ্যাঁ স্যার আছি, শুনছি মন দিয়ে। সম্মানন উৎসঞ্জন মানে এই ওয়ান ওয়ে পড়ানোটা এটা খুব বোরিং জিনিসটা, কিন্তু এই ধরনের হ্যাঁ স্যার। করতেই হবে, কি করার নেই। সম্মানন উৎসঞ্জন আচার্যকরণ জ্ঞান ভৃতি বিগণন এবং ব্যয়, এই অর্থগুলোতে না নিধাতু আত্মনেপদীতে হয়, ঠিক আছে। সম্মান, এখন সম্মানন মানে কাউকে সম্মান দেওয়া, উৎসঞ্জন মানে কি, উৎসঞ্জন মানে ওই যে উপরের দিকে পাওয়া, উপরের দিকে যাওয়া, ঠিক আছে। আচ্ছা তারপরে আচার্যকরণ, আচার্য কর্ম যে যোগ্য মানে উপনয়ন প্রভৃতির পরে যে আচার্য নেওয়া হয় না, আচার্যের কাছে যাওয়া হয়, ওটাকে ওই আচার্যকরণ বলা হয়, ঠিক আছে। জ্ঞান অর্থে, তারপর ভৃতি অর্থে, ঠিক আছে। আর কি আছে, বিগণন, বিগণন মানে কি হবে, বিগণন মানে তো আমি জানি না, আপনারা কেউ জানেন বিগণন মানে? ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ, আচ্ছা ঋণ পরিশোধ। আর ব্যয় অর্থে মানে এই যে অর্থগুলোর কথা বলা হচ্ছে, এই সমস্ত অর্থগুলোতে আপনার নিধাতু আত্মনেপথ্যে প্রযুক্ত হয়, ঠিক আছে। এই এসএসসি তে কি হয়, এত ডিপলি কোশ্চেন করবে না, এক্স্যাক্টলি ওটা কোন অর্থে হয়েছে এই ধরনের প্রশ্ন হয় না, কারণ আমি দেখলাম প্রশ্ন এখনো পর্যন্ত দেখিনি, এবার কি হবে জানি না। তো নয়তে এরকম এই নি ধাতু কোনো, দেখুন এখানে কিন্তু কোনো উপসর্গের প্রয়োজন নেই, জাস্ট এই অর্থগুলো যদি বোঝায়, এই অর্থগুলো যদি বোঝায় তাহলেই কিন্তু মানে কি হবে, এই নি ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হবে। যেমন শিষ্য গুরুম নয়তে, ঠিক আছে, শিষ্য গুরুম নয়তে মানে কি, শিষ্য গুরুকে সম্মান দিচ্ছে, পূজা করছে, শিষ্য গুরুম নয়তে, নি ধাতুর প্রয়োগ হয়েছে। দেখুন কোথায় নি ধাতুর অর্থ, নিধাতুর অর্থ মানে পাওয়া, পাওয়া এরকম অর্থ, সেখান থেকে সম্মান করার উপর অর্থ বুঝিয়ে যাচ্ছে। ওই অনেক আর্থা হি ধাতব এরকম একটি আমাদের কিন্তু মানে উক্তি রয়েছে যে একটা ধাতু অনেক অর্থে প্রযুক্ত হতে পারে, এই অর্থে হলে এরকম আত্মনেপদী হবে। আর আরেকটা হচ্ছে কি, কর্তৃস্থে চা শরীরে কর্মণি, কর্তৃস্থে চা শরীরে কর্মণি, এই কর্মণি এটার আসলে কর্তৃস্থে কর্মণি, যদি কর্ম থাকে মানে যদি নিধাতুর একটা কর্ম আছে এবং সেই কর্মটা কর্তৃস্থ কর্তার মধ্যে রয়েছে, সেই কর্মটা কর্তার মধ্যে রয়েছে এবং সেই কর্মটাকে অমূর্ত হতে হবে, মানে সেই কর্মটার শরীর থাকা চলবে না, এমন যদি বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু নিধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয়। যেমন ধরুন এই যে বিনয়তে আছে না, আপনারা একটা প্রয়োগ লিখতে পারেন এরকম যে রাজা ক্রোধম বিনয়তে, রাজা ক্রোধম বিনয়তে, দেখুন বিনয়তে এটা বিপূর্বক নি ধাতুর প্রয়োগ করা হয়েছে, বিপূর্বক নি ধাতু। এবার সেটা আত্মনিপদী, নি ধাতু তো পরস্মৈপদী, এখানে আত্মনিপদী করা হয়েছে। কেন করা হয়েছে, যে তার একটা কর্ম আছে, আছে, কর্মটা কেমন, কর্মটা কর্তার মধ্যেই আছে, এখানে কর্তা কে, রাজা, রাজা হলো কর্তা, ক্রোধ হলো কর্ম, ক্রোধটা কোথায় রয়েছে, রাজার মধ্যে, তাই কর্তৃস্থ মানে কর্তার মধ্যেই আছে কর্মটা। আবার সেই কর্মটা কেমন, যার কোনো শরীর হয় না, ক্রোধের কোনো শরীর হয় না, ক্রোধ একটা অমূর্ত পদার্থ, ঠিক আছে। সেই কারণে এই নি ধাতু এখানে আত্মনেপদে প্রযুক্ত হবে। অনেকগুলো ক্রাইটেরিয়া, কিন্তু একটা কর্ম থাকতে হবে, কর্মকে কর্তার মধ্যে থাকতে হবে, আর সেই কর্মের কোনো মূর্ত বিগ্রহ থাকা চলবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই নি ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা যদি এটা অন্যরকম কিছু হতো যে শিষ্য গুরোহ ক্রোধম, মানে আমরা যদি এটা বলতে চাই যে শিষ্য গুরুর ক্রোধকে প্রশমন করছে, সেখানে এই নি ধাতুর প্রয়োগ দিয়ে বলতে হবে, সেক্ষেত্রে কিন্তু আত্মনেপদী প্রয়োগ হবে না। কেন হবে না বলুন তো আত্মনেপদী প্রয়োগ? সেক্ষেত্রে বিনয়
হ্যাঁ, সেক্ষেত্রে কর্মটা সেটা মানে কর্তার মধ্যে থাকছে না, না তাই না? যে হ্যাঁ। কার ক্রোধ প্রশমন করছে, অন্য কার কর্তার মধ্যে থাকছে। মধ্যে আছে, আর কে প্রশমন করছে? শিষ্য করছে। তাহলে বাক্যে যে কর্তা তার মধ্যে কিন্তু কর্মটা নেই, অন্য কারোর মধ্যে রয়েছে, তাই হবে না, সেক্ষেত্রে বিনয়তি হবে। ঠিক আছে, বেশ। আচ্ছা, তারপরে আছে বদ ধাতু। বদ ধাতুর অর্থ বলা। হ্যাঁ, বদ ব্যক্তায়াম বাচি এরকম অর্থ, বদতি এরকম প্রয়োগ হয়। এই বদ ধাতু কয়েকটা কারণে আত্মনেপদী হয়। এই ভাষণ উপসম্ভাষা জ্ঞান যত্ন বিমতি উপমন্ত্রণেষু বদঃ। ভাষণ, উপসম্ভাষণ, জ্ঞান, যত্ন, বিমতি, উপমন্ত্রণ, এইসব অর্থগুলোতে বদ ধাতু কি হবে? আত্মনেপদীতে প্রয়োগ হবে। ঠিক আছে, বদতে সেক্ষেত্রে কোনো উপসর্গের প্রয়োজন নেই, সেক্ষেত্রে কোনো উপসর্গের প্রয়োজন নেই, এমনিই হবে। আচ্ছা, ব্যক্তবাচাম সমুচ্চারণে। ব্যক্তবাচাম সমুচ্চারণে এইটার মানে হচ্ছে, ধরুন সমুচ্চারণ, একসাথে অনেকে কোনো একটা কিছু উচ্চারণ করছে এবং সেটা খুব ব্যক্ত, স্পষ্ট। ঠিক আছে, মানে অব্যক্ত বাক হলে হবে না, ব্যক্ত বাক সেটা সম্মিলিত ভাবে উচ্চারিত হচ্ছে, তখন কিন্তু আত্মনেপদীতে প্রয়োগ হতে পারে। যেমন বালকাহা সম্প্রবদন্তে বা সম্বদন্তে, আপনারা বেদে কোথাও পেয়েছেন সম্বদন্তে এরকম প্রয়োগ ছিল। যাই হোক, তো বদন্তেও লিখতে পারি আমরা। ঠিক আছে, একসাথে যখন অনেকে উচ্চারণ করছে কিছু একটা, তখন বদন্তে প্রযুক্ত হতে পারে। যে শিষ্যাহা বেদম সম্প্রবদন্তে, একসাথে উচ্চারণ করছে। ঠিক আছে, তারপর অনরকর্মকাত, অনু উপসর্গ পূর্বক, অনহ আছে মানে অনু উপসর্গ পূর্বক বদ ধাতু যদি অকর্মক হয়, মানে কর্ম না থাকে, সেক্ষেত্রে সে আত্মনেপদীতে হবে। যেমন অনুবদতে, অনুবদতে। আর অপ উপসর্গ পূর্বক বদ ধাতু আত্মনেপদীতে প্রয়োগ হবে, অপবদতে। ঠিক আছে, ব্যাস, এই কয়েকটা বদ ধাতুর জন্য এই কয়েকটা সূত্র। ব্যাস, তারপর ক্রীড ধাতু। ক্রীড ধাতু, আমরা ক্রীড ধাতুর অর্থ আগে পড়লাম মনে হয়। যাই হোক, বিহার অর্থে ক্রীড ধাতুর প্রয়োগ করা হয়, খেলা অর্থে ক্রীডতি এরকম রূপ হয়, কিন্তু সেই ক্রীড ধাতু আত্মনেপদী হয় কখন? অনুসম পরিভ্যশ্চ, মানে অনু সম অথবা পরি উপসর্গ পূর্বক, অনু সম অথবা পরি উপসর্গ পূর্বক ক্রীড ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয়। অনুক্রীডান্তে, সংক্রীডান্তে, পরিক্রীডান্তে এইসব রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই যে সংক্রীডান্তে হলো না, সংক্রীডান্তে, এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সম্পূর্বক ক্রীড়া, এই যে এই সূত্রে বলা হয়েছে সম্পূর্বক ক্রীড়াতু আত্মনেপদ হবে ঠিকই, কিন্তু অকুজন রূপ অর্থে, কুজন রূপ অর্থে যদি যদি বোঝায়, সেক্ষেত্রে আত্মনেপদ হবে না। তাই বলা সমহ অকুজনে, কুজন বোঝালে কিন্তু কি হবে? সংক্রীডন্তি। হ্যাঁ, বিহগাহা সংক্রীডন্তি এরকম হবে। ঠিক আছে, তো এই প্রকরণটা পড়া থাকলে কি একটা সুবিধা কি হয়, আপনারা এই যে অর্থ পার্থক্য পড়েন, আমি জানি না এসএসসি তে আছে কিনা, কিন্তু অর্থ পার্থক্য পড়ে অনেক অনেক এটা বোঝা যায়, সেইগুলো বোঝা যায় যে ওখানে অর্থগুলো কি রকম, মানে কোনটার কি অর্থ। এই প্রকরণটা পড়া থাকলে অনেকটা সেটা সুবিধা হয়। বেশ, আমাদের আত্মনেপদী এইটুকু আমরা যা পড়লাম এতেই মানে হয়ে যাবে। আর পরস্ময়ী পদীর জন্য খুব বেশি সূত্র নেই, পরস্ময়ী পদীর জন্য একটু কম সূত্র আছে। এখানে যতগুলো আছে তার থেকে আরো কিছু আছে, আমরা আপনার পানি নিয়ম প্রভৃতি দেখলে দেখতে পাবো, কিন্তু সেটা আমরা অভ্যাস করবো এই প্রশ্নোত্তরের মাধ্যমে। ক্রিধাতু, ক্রিধাতু, আচ্ছা ক্রিধাতু কোন পদী বললাম আগে বলা হয়েছে? উভয়পদী। 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 ঠিক আছে, কিন্তু ক্রিধাতু কখনো কখনো কেবলমাত্র পরস্ময়ী পদীতেই প্রয়োগ হয়। কখন? অনুপরাভ্যাং ক্রিয়ঃ, অনুপরাভ্যাং ক্রিয়ঃ, মানে ক্রিধাতু যদি অনু এবং পরা এই দুটো উপসর্গ পূর্বক হয়, মানে ক্রিধাতুর পূর্বে যদি অনু উপসর্গ যুক্ত হয় অথবা পরা উপসর্গ যুক্ত হয়, সেক্ষেত্রে ক্রিধাতু আত্মনেপদী এই পরস্ময়ী পদীতে প্রযুক্ত হয়। অনুকরতি, পরা করতি এরকম। বেশ, আর কিছু নেই। ক্ষিপ ধাতু, ক্ষিপতি এরকম রূপ হয়, ক্ষিপতি এই ছুঁড়ে ফেলা কোনো কিছু, সেই ক্ষিপ ধাতু, এটা হচ্ছে ক্ষিপ ধাতু যতদূর সম্ভব আত্মনেপদ। ঠিক আছে, এক মিনিট আমরা এটা একটু চেক করে নিই। এটা এই একটা অ্যাপ রয়েছে না, অষ্টাধ্যায়ী.com, এই অ্যাপটা আপনারা ইউজ করবেন, এটা অত্যন্ত ভালো, এখানে সব আছে,
সবকিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, শিপ প্রেরণে শিপতে শিপদে, আচ্ছা শিপ ধাতু হচ্ছে উভয়পদী, উভয়পদী, ঠিক আছে। শিপ প্রেরণে, প্রেরণার্থে শিপ ধাতু উভয়পদী, কিন্তু ওই শিপ ধাতু এই ক্ষেত্রে কেবল পরস্মৈপদী হবে। যদি অভি, প্রতি অথবা অতি এই তিনটে উপসর্গের কোনো একটা উপসর্গ যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু শিপ ধাতুর কেবল পরস্মৈপদীর রূপই হবে, আত্মনেপদী হবে না। অভিক্ষিপতি, প্রতিক্ষিপতি, অতিক্ষিপতি, এরকম। ও বহ ধাতু, বহ, ও বহ ধাতুও কিন্তু উভয়পদী, ঠিক আছে। বহ ধাতুও কিন্তু উভয়পদী, বহতীয় হয়, বহতেও হয়। কিন্তু বহ ধাতুর পূর্বে যদি প্র উপসর্গ যুক্ত হয়, সেক্ষেত্রে সে আর উভয়পদী থাকবে না, সে কি হয়ে যাবে, কেবল পরস্মৈপদীতে প্রযুক্ত হবে, প্রবহতি এরকম হবে, ঠিক আছে। মৃষ ধাতু, মৃষ, মৃষ ধাতু তিতিক্ষা অর্থে হয়, ঠিক আছে। সেই মৃষ ধাতু যদি পরি উপসর্গ যুক্ত হয়, তখন কেবলমাত্র পরস্মৈপদীতে হবে। মৃষ ধাতু উভয়পদী, মৃষ্যতীয় হয়, মৃষ্যতেও হয়, কিন্তু যদি পরি উপসর্গ যুক্ত হয়, সেক্ষেত্রে সে কেবল পরস্মৈপদী হবে, ঠিক আছে, পরিমৃষ্যতি। তারপর রম ধাতু, রমতে, রম ধাতু আত্মনেপদী, রমতে, ঠিক আছে। ক্রীড়া অর্থে রম ধাতুর প্রয়োগ করা হয়, ঠিক আছে। রম, এই রম ধাতু থেকে রাম শব্দটা এসেছে, রমন্তি যোগিনঃ অস্মিন এরকম ব্যুৎপত্তি করে হয়, তাই। কিন্তু ওই রম ধাতুর পূর্বে যদি বি অথবা আং অথবা পরি এরকম কোনো একটা উপসর্গ যুক্ত হয়, তখন সে পরস্মৈপদীতে হবে, বিরমতি, আরমতি, পরিরমতি। অথবা উপ এই উপসর্গ যুক্ত হলে, উপাচ্য আছে, উপ এই উপসর্গ যুক্ত হলে রম ধাতু পরস্মৈপদীতে হবে, ঠিক আছে, উপরমতি। আমাদের এই যা ইনফরমেশন আমরা এখানে দিলাম, এটা আমাদের জন্য যতদূর সম্ভব যথেষ্ট, ঠিক আছে। আমরা একটা কাজ করি, একটা বই থেকে আমি কিছুটা না একটা তাদের অনুশীলনটা তুলেছি, সেইটা আমরা আলোচনা করব। আমার মনে হয় অনেকে অলরেডি করে রেখেছেন, কিন্তু আমরা কারণগুলোও দেখবো যে কেন ওটা হচ্ছে এবং কিভাবে এলিমিনেট আমরা করছি, ঠিক আছে। এই পর্যন্ত এই যে পড়া হলো, কারো কোনো কনফিউশন তৈরি হয়েছে কি? আর এটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার, হ্যাঁ স্যার বলছি এই পড়া নিয়ে না, আমি বলছি স্যার পিডিএফ গুলো আগে দিচ্ছিলেন, এখন আর একটাও দেখছি দিচ্ছেন না, আমরা একটু অসুবিধা হচ্ছে আমার, স্যার ব্যক্তিগতভাবে বলছি। উনি অনেকবার এসএমএস পাঠিয়েছি। আপনারা 6 মাসের পিডিএফটা পেয়েছেন? ওটা তো পেয়েছি না, না হ্যাঁ পেয়েছি, স্যার, ওটা পেয়েছি। 6 মাসের প্রথমটা পাওয়া গেছে, পরেরটা পাওয়া যায়নি। আপনি বলেছিলেন একসাথে সবগুলো দেবেন, সেটা পাওয়া হ্যাঁ, যায়নি। ওই পরেরটাতে বহুব্রীহি পর্যন্ত নেই। না স্যার, ওটা পাওয়া যায়নি। ও তাহলে না স্যার করে আগেরটা আপলোড করে ফেলেছি, আমি স্যারকে পাঠিয়েছিলাম, স্যার তাহলে আমি বলে দেবো পরেরটা আপলোড করে দিতে, ঠিক আছে। আচ্ছা, এই যে পরীক্ষাগুলো যে হচ্ছে না স্যার, ওই পরীক্ষাগুলো প্রশ্নগুলো আগে দিতেন, মানে লাস্ট 31 তারিখে দিয়েছেন, তারপর আর দেননি কিন্তু একটাও। হ্যাঁ স্যার, আমি ওনাকে পিডিএফ গুলো পাচ্ছি না, এটা অসুবিধা হচ্ছে। এবার ব্যাপারটা বলেছিলাম স্যার, বলছি সব সময় তো এরকম স্ক্রিনে পড়া যায় না, অনেক সময় প্রিন্ট আউট বার করে নিতে হয়, দিয়ে পড়ি, সুবিধা হয় এগুলো স্যার। আমি ওনাকে বলেছি অনেকবার, উনি বলেছেন হ্যাঁ আজকের মধ্যে দেবো, তারপর হয়তো কোনো কারণে দিয়ে উঠতে পারেননি। এক মিনিট, শিবনাথ স্যার কি এখানে আছেন? শিবনাথ স্যার কি আছেন এখানে? নেই মনে হয়। তো অ্যাকচুয়ালি আপনারা না এইটা যেহেতু শিবনাথ স্যার বা বিবেক স্যারকে বলবেন, আমি না এই বিষয়টা দেখি না, ঠিক আছে। না স্যার বলছি, আমি বলেছিলাম স্যার, আমি আলাদা করে এসএমএস পাঠিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, কিন্তু উনি বলেছেন আজকের মধ্যে দিচ্ছি, তারপর 3-4 দিন পেরিয়ে গেছে। মেসেজ করে পাঠিয়েছি কিন্তু স্যার দেননি এ পর্যন্ত, আমি অনেকবার মেসেজ করেছি। এবার স্যার আমাকে বলেছেন যে আজকালের মধ্যে দিচ্ছি, কিন্তু তাও দেয়নি। স্যার বলেছিলেন যে বিবেক স্যার বলেছিলেন প্রশ্নগুলোর কিছু কিছু বিতর্কিত আছে, ডিবেট আসছে, তাই জন্য একটু চিন্তা ভাবনা করে পরবর্তীকালে পিডিএফটা দেবেন বলেছেন। এবার সেটা হয়তো পরবর্তীকালে দেবেন, আশা রাখছি উনি দেবেন। হ্যাঁ দেবেন দেবেন, হ্যাঁ, এটা ঠিক কথাই, দেবেন তো। দেবেন উনি বলেছেন যে অনেক কোশ্চেনের ডিবেট হচ্ছে, তাই জন্য উনি অনেক কিছু করেছেন, করে এবার তারপরে একদম কনফিউশন ক্লিয়ার হয়ে গেলে উনি সেইগুলো আপলোড করবেন। আসলে আসলে ব্যাপারটা কি জানেন তো, এটা এটা তো মানে প্রি প্ল্যান্ড নয় জিনিসটা, হঠাৎ করে স্যার এই উদ্যোগটা নিয়েছেন এবং তাদের সময়ও খুব কম, তো
আর স্যারেরও প্রচুর ব্যস্ততা, তাই জন্য অনেক সময় স্কিপ হয়ে যায় অনেক কিছু, বা এই টাইমের মধ্যে পড়ে হচ্ছে না। ঠিক আছে, এইটা যদি স্যার অনেক একটা কথা বলতে চাই। তাহলে স্যার হয়তো হ্যাঁ বলুন। বলছিলাম যে ওই সমাসটায় না আমার খুব একটু প্রবলেম। তো সমাসের যে আপনি পিডিএফটা দেবেন বললেন, মানে পুরো সমাসের বহুব্রীহি পর্যন্ত, ওই পিডিএফটা যদি একটু তাড়াতাড়ি মানে দেওয়া যেত তাহলে আমি একটু ক্লিয়ার হতে পারতাম। স্যারকে ওটা পাঠিয়ে দিয়েছি, আমি আজকেই বলছি স্যারকে ওটা। ঠিক আছে, ঠিক আছে স্যার স্যার, আজকের ধন্যবাদ। পিডিএফটাও ঠিক আছে। হ্যাঁ আজকে এটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমরা না এই বইটা আপনারা মনে হয় অনেকেই পড়েছেন, আমরা একটু এই প্রশ্নগুলো এই প্রশ্নোত্তরগুলো একবার দেখি। ঠিক আছে, কিভাবে কি ব্যাপারটা হচ্ছে এবং কিভাবে এলিমিনেট করতে হয় অপশন গুলোকে, সেটা একটু দেখি। ঠিক আছে, এখানে কি বলা যাবে? হ্যাঁ, দেখুন আপনারা রেসপন্স করবেন। ঠিক আছে, আচ্ছা রেসপন্স করার পরে সাথে সাথে কিন্তু মাইকটাকে মিউট করে দেবেন, না হলে ক্যাওস হবে। এখানে না প্রথমে একটা সূত্র আছে, প্রথমে একটা প্রশ্ন আছে কি নের বিষয় এই সূত্রটি কি বিধায়ক? অপশন গুলো দেখুন। পরস্মৈপদী, প্রথমত এই প্রশ্নটার মধ্যে বলেছে পরস্মৈপদী বিধায়ক নয়, পরস্মৈ পদ। ঠিক আছে, আত্মনেপদী, সন প্রত্যয় অথবা নাম ধাতু। আত্মনেপদী। ঠিক আছে, এখানে কোনো ডিবেটের জায়গায় নেই। সন্তিষ্ঠতে সর্বে এর ক্রিয়াপদে আত্মনেপদ বিধায়ক সূত্রটি কি? আচ্ছা প্রশ্নটা শুনুন প্রথমে। সন্তিষ্ঠতে সর্বে, এই যে বাক্যটা আছে এখানে ক্রিয়াপদ কি? স্থা। সন্তিষ্ঠতে এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটা কোন ধাতু থেকে হয়েছে? স্থা ধাতু। ঠিক আছে, স্থা ধাতু জেনারেলি কি? পরস্মৈপদী না পরস্মৈপদী? এখানে আত্মনেপদে প্রযুক্ত হয়েছে। যে এইটা মানে কোন সূত্রে দিয়ে হয়েছে? এখানে আত্মনেপদ কোন সূত্র দিয়ে হয়েছে? দেখুন চারটে অপশন আছে। সমবপ্রবিভ্যস্থ এই সূত্র দিয়ে হয়েছে। ঠিক আছে, এবার দেখুন এইটা মানে যদি ধরুন কারো পড়াও নেই এই সূত্রটা, সে কিন্তু এই প্রশ্নের উত্তরটা ঠিক লিখে দিতে পারবো। কেন, কিভাবে? একটু মাথাটা খেলালেই হবে। সন্তিষ্ঠতে আছে, খুব সহজে এটা বোঝা যাচ্ছে এটা কি সমপূর্বক স্থা ধাতুর কথা বলা হচ্ছে, সমপূর্বক স্থা ধাতু। এইবার প্রথম যে সূত্রটা দেওয়া আছে সেখানে কি উপান মন্ত্রকরণে, মানে উপপূর্বক। তার মানে এই সূত্রটা যে ধাতুরই কথা বলছে তার আগে উপসর্গের কথা থাকতে হবে, এখানে নেই, তার মানে এটা হবে না। উদহ অনূর্ধ্ব কর্মণি, এই সূত্রটাও যে ধাতুরই কথা বলছে তার আগে উত এই উপসর্গ থাকতে হবে, তার মানে এটাও হবে না, এখানে উত নেই। আচ্ছা, প্রকাশন স্থেয়াখ্যায়শ্চ, এখানে দুটো অর্থের কথা বলা রয়েছে, এটা কিন্তু স্থা ধাতুর ক্ষেত্রেই হয়, এখানে দুটো অর্থের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে না একটা উপসর্গ যুক্ত হয়ে আছে, তার মানে খুব টেন্ডেন্সিটা ওই দিকে যে উপসর্গ, এই উপসর্গ যোগ করে ধাতুটা কিভাবে আত্মনেপদী হয় সেই কথাটা জানতে চাওয়া হচ্ছে, সেটা এর মধ্যে আছে। স্থ মানে স্থা ধাতু আত্মনেপদ হবে কখন? সম অব, এখানে কোশ্চেনটা ভুল, সম অব মাঝখানে একটা অব পড়বে, সেটা দেয়নি। সম অব প্রবিভ্য, ঠিক আছে, তার মধ্যে সম আছে, তাই এটা আত্মনেপদী হয়ে গেল সন্তুষ্ট। ঠিক আছে, বোঝা গেল কি? আপনারা দুটো তিনটে কোশ্চেন মানে দুটো তিনটে অপশন এলিমিনেট করে দিতে পারলেই না অনেক সহজ হয়ে যায় জিনিসটা। আচ্ছা, তারপরে সহ শতম অপজানীতে, এই ক্রিয়াপদে আত্মনেপদ বিধায়ক সূত্রটি কি? দেখুন এখানে ক্রিয়াপদ আছে কি অপজানীতে। আচ্ছা আপনারা একটা কথা বলুন, এই যে শতম অপজানীতে এটার মানে কি বলুন তো? অস্বীকার করছে, অস্বীকার করতে হচ্ছে। হ্যাঁ, অস্বীকার করা অর্থে আমরা একটু আগে পড়ছিলাম যে অপর্ণব বোঝায়, অপর্ণব, তাই না? অপর্ণব তার মানে অস্বীকার করা বোঝাচ্ছে। এবার দেখুন এই অপশন গুলোর মধ্যে দেখুন কি আছে, অপর্ণবে জ্ঞ, অনুপসর্গাচ জ্ঞ, উপপরাভ্যাম, অধিক প্রহসনে আছে, এটা প্রসহনে হবে, অধিক প্রসহনে। ঠিক আছে, এই চারটের মধ্যে কোন অপশনটা হবে? অপর্ণবে জ্ঞ। অপর্ণবে, কিন্তু সেটা কিন্তু আমরা দুভাবে বুঝতে পারছি, একভাবে যে এটা ডিরেক্টলি অপর্ণব রয়েছে তাই এটা অপর্ণবে জ্ঞ, সহজ কথায় বোঝা যাচ্ছে। কিন্তু ধরুন কারো এটা পড়া নেই, ঠিক আছে, ঠিক কিভাবে বুঝবে? দেখুন বাকি অপশন গুলো দেখুন। অনুপসর্গাজ জ্ঞ মানে কি? জ্ঞা ধাতু যদি উপসর্গ না থাকে, এখানে উপসর্গ আছে, তার মানে এটা হবে না। উপপরাভ্যাম মানে উপ এবং এটা যার কথাই বলছে তার উপ অথবা পরা উপসর্গ থাকতে হবে, এখানে নেই,
এটাও হবে না। আর প্রসহনে মানে অধিপূর্বক, প্রসহন অর্থ বোঝাবে আর অধিপূর্বক হতে হবে। যে সূত্রের যে ধাতুরই কথা বলছে সেখানে অধিপূর্বক থাকতে হবে, এখানে নেই, পড়ে থাকলো কি এইটা, তাই এটা হবে। ঠিক আছে, এভাবে আমরা বের করতে পারি এটাকে। ব্যাস। উদ্ভিভ্যাম তপঃ, উদ্ভিভ্যাম তপঃ, এই সূত্র অনুযায়ী সঠিক ক্রিয়াপদ কি হবে? উদ্ভিভ্যাম তপঃ, আপনারা বলুন তো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? বিতপতে। হ্যাঁ, বিতপতে। কারণ কি, দেখুন উদ্ভিদ আমরা পড়েছি উদ এবং বিদ এই দুটো উপসর্গ পূর্বক যে তপ ধাতু সেটা কি হয়, আত্মনেপদীতে হয়। এবার এখানে দেখুন উদ আর তপ ধাতু, উৎতপতি আছে, এটা হবে না কারণ আত্মনেপদী নেই। উৎপততি, এটা তো তপ ধাতুর রূপই নয়। উৎপত্ততে, এটাও তপ ধাতুর রূপ নয়, তাই না? এই উৎপততি আর উৎপত্ততে এই দুটো তপ ধাতুর রূপ নয়। তপ ধাতুর রূপ একমাত্র উৎতপতি আর বিতপতে, এই দুটো। কিন্তু আমরা জানি যে উৎ এবং বি পূর্বক তপ ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয়, তাই উত্তপতিটা হবে না, হবে কি বিতপতে, এটা হয়ে গেল। ঠিক আছে, শত্রুম অধিকুরুতে, শত্রুম অধিকুরুতে, এর যে ক্রিয়াপদ এখানে আত্মনেপদ বিধায়ক সূত্র কোনটা? অর্ধ প্রহসনে। আচ্ছা, প্রহসনে ওটা নয়, এটা প্রসহনে হবে, এখানে ভুল লেখা আছে। হ্যাঁ দেখুন এইটাও কি অধিকুরুতে আছে, অধি এই উপসর্গ যুক্ত আছে, তার মানে অধি উপসর্গ যোগে এটা কিছু একটা হয়েছে, এটা আমাদের কাছে বোঝা যাচ্ছে। এখানে দেখুন যে অপশন গুলো দেওয়া রয়েছে সেখানে একটা ছাড়া বাকি কোথাও অধি উপসর্গের কথা নেই। উপপরাভ্যাম, অকর্মকাচ, বেশ শব্দকর্ম, কোথাও অধি উপসর্গের কথা নেই, একমাত্র এখানে রয়েছে। ঠিক আছে, তাই সূত্রটা আমাদের পড়া না থাকলেও আমরা এটাতে দাগ দিতে পারবো, কোনো অসুবিধাই হবে না। অধি প্রসহনে, এই সূত্রের অর্থ হচ্ছে প্রসহন বোঝালে, প্রসহন মানে ওই কাউকে ক্ষমা করা বা কাউকে জয় করা এরকম অর্থ বোঝালে তখন অধিপূর্বক যে ক্রি ধাতু সেটা আত্মনেপদীতে প্রযুক্ত হয়। ঠিক আছে, অধিকুরুতে মানে শত্রুকে অধিকার করে নিচ্ছে, শত্রু রাজ্যকে অধিকার করে নিচ্ছে, শত্রু অধিকুরুতে। ব্যাস। তারপর হস্তম আয়চ্ছতে, এখানে যে ক্রিয়াপদটা আছে সেখানে আত্মনেপদ বিধায়ক সূত্র কি হবে? এখানেও তাই। ঠিক আছে, দেখুন আয়চ্ছতে আছে মানে আ উপসর্গ পূর্বক, আ উপসর্গ পূর্বক, এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে সমহ প্রতিজ্ঞানে এটা হবে না, কারণ আ উপসর্গের কথা নেই। ভাবকর্মণ এটাও হবে না, আ উপসর্গের কথা নেই। দুটো ক্ষেত্রে আছে, আঙো ইয়মহনঃ আর আঙি নু প্রত্যয়, দুটো ক্ষেত্রে আছে, দুটো সূত্রের ক্ষেত্রে। তার মধ্যে আঙি নু প্রত্যয় কি বলছে? আ উপসর্গ পূর্বক নু ধাতু আর প্রচ্ছ ধাতু, নু ধাতু আর প্রচ্ছ ধাতুর কিছু একটা হয়। ঠিক আছে, এখানে আত্মনেপদ হয় কিন্তু কিছু একটা হয়, আমরা ধরে নিলাম যেহেতু আমরা পড়ি। তাহলে এখানে কি নু বা প্রচ্ছ ধাতু আছে? না, নেই। তাহলে অটোমেটিক্যালি কি হবে, এটাও নেগেট হয়ে গেল, পড়ে থাকলো আমো ইয়মহনঃ। ব্যাস, এটা আমরা পড়েছি সূত্রটা, হন ধাতুর ক্ষেত্রে পড়েছি আহতে দিয়ে, সেখানে আয়চ্ছতেও হয় ইয়ম ধাতু প্রয়োগ করলে, আপূর্বক ইয়ম ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয়। এবার ঠিক আছে, আপূর্বক ইয়ম ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয় এই স্বাঙ্গ কর্ম বোঝালে। এখানেও কিন্তু তাই, যে মানে ওই দুটোর জিনিস ফলো হবে, হয় অকর্মক হতে হবে নয়তো স্বাঙ্গ কর্মক হতে হবে। যে হস্তম আয়চ্ছতে আছে না, হাত, নিজের হাতকে সে বাড়াচ্ছে, বড় করছে, ঠিক আছে, প্রসারিত করছে, তাই স্বাঙ্গ কর্মক হয়েছে বলে আয়চ্ছতে হলো। ঠিক আছে, যদি এটা রজ্জু থাকতো, রজ্জুম, ধরুন রজ্জুম, তাহলে কি হতো? বালক রজ্জুম, আয়চ্ছতে হতো কি? আয়চ্ছতি হতো। ঠিক। তারপরে 7 নম্বরে ভক্ত হরিম উপকুরুতে, উপপূর্বক ক্রি ধাতু আত্মনেপদে হয়েছে। বাক্যটা দেখেই বোঝা যাচ্ছে হরিকে উপকার করছে মানে হরির সেবা করছে, মানে সেবা করা অর্থ আছে। সেবা করা অর্থে ক্রি ধাতু কোন পদেতে প্রয়োগ হয়? আমরা পড়েছি সেই বড় সূত্রটা, গন্ধনা অবক্ষেপণ সেবন ইত্যাদি সূত্রটা তো পড়লাম না? সেবা করা অর্থে আত্মনেপদীতে প্রযুক্ত হয়, তাই এখানে কোনটা হবে, কি হবে উত্তর? সেবন সাহসিক্য প্রতিযত্ন প্রকথন উপযোগেষু ক্রিয়া, এটা হবে। ঠিক আছে, তারপর উপপরাভ্যাম সূত্রানুযায়ী ক্রিয়াপদটি হবে। উপপরাভ্যাম এই সূত্র অনুযায়ী এখানে ক্রিয়াপদ যে চারটে আছে তার মধ্যে কোনটা হবে বলুন, আপনারা বলুন কোনটা হবে?
উপকুরুতে। উপকুরুতে হবে কি? পরাক্রমতে হবে না? পরাক্রমতে। আমরা দেখুন সেই পরাক্রমতে হবে। হ্যাঁ, এই উপপরাভ্যাম এই সূত্রটা এক মিনিট। এই সূত্রটা আমরা ক্রম ধাতুর ক্ষেত্রে পড়েছিলাম, তাই না? ক্রম ধাতু দেখাতে গিয়ে আমরা এই সূত্রটা এসেছি। উপপরাভ্যাম এই সূত্রটা ক্রম ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। এই পরাক্রমতের রূপটা এখানে উত্তর পরাক্রমতে আছে, পরাক্রমতে। ক্রিধাতুর ক্ষেত্রে উপপরাভ্যাম দিয়ে আমরা করি। ক্রিধাতু এই যে উপকুরুতে আছে না, এটা আসলে পড়েছি আমরা কিসে পড়েছি? ওই গণনা অবক্ষেপণে এটার উদাহরণ হিসেবে পড়েছি, কিন্তু এমন নয় যে উপসর্গ পূর্বে হয়েছে বলে সেটা আত্মনেপদী হয়েছে, সেটা ওই অর্থ আছে বলে সেটা আত্মনেপদী হয়েছে। ঠিক আছে, তো পরাক্রমতে হবে। বেশ, সপ উপালম্ভে। আচ্ছা, এই যে চারটে অপশন ছিল, এখানে কিন্তু এলিমিনেট করতে পারবেন আপনি মানে এলিমিনেট করার মতো কোনো জায়গা নেই আর কি, না জেনে। কারণ এখানে আর কিছু ইনফরমেশন নেই। উপপরাভ্যাম আপনি যদি এটা না জানেন এটা ক্রম ধাতু সম্বন্ধী সূত্র, তাহলে কিন্তু এখানে কনফিউশন তৈরি হবেই। কারণ প্রত্যেকটাতেই হয় উপসর্গ যুক্ত আছে, নয়তো পরা উপসর্গ যুক্ত আছে, তাই এখানে কনফিউশন তৈরি হতে হবে। তাই জন্য এইটাকে আমাদেরকে জেনেই রাখতে হবে যেটা কোন ধাতু বিষয়ে এই সূত্রটা। তারপর সপ উপালম্ভে, এই বার্তিকটাও ভুল লেখা আছে, সপ উপালম্ভে তো হয় না, সপ উপলম্ভনে বা উপালম্ভনে এরকম আছে। ঠিক আছে, দেখ, উপালম্বন অর্থে সব ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয়। ঠিক আছে, এই বার্তিক অনুসারে সঠিক ক্রিয়াপদটি কোনটা হবে? আমরা তো বলেই ফেললাম, সব ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয় উপালম্ব অর্থে। তাহলে এখানে কোনটা হবে? ঘ, শপথ। এটা কোন লকারে হয়েছে? লোড। লকারে হয়েছে। এধতাম বিধিতাম এরকম রূপ। আচ্ছা, কটং কার এতে এর যে ক্রিয়াপদ, এখানে আত্মনেপদ বিধায়ক সূত্রটা কি? নিচশ্চ। একদমই ঠিক। নিচশ্চ ধাতুর সূত্রের অর্থ কি? যে নিজন্ত ধাতু আত্মনেপদে প্রয়োগ হয়। ধাতুর উত্তর নিচ। দেখুন, এটা কিন্তু সাধারণ সূত্র, যে কোনো ধাতু যখন নিচ প্রত্যয়ান্ত হয়, ঠিক আছে, তখন কি হয়? আত্মনেপদে প্রযুক্ত হয়। কিন্তু তারপরে আবার বিশেষ বিশেষ সূত্র, অনেক সূত্র আছে এখানে, ঠিক আছে, অনেকগুলো সূত্র আছে। সেই সমস্ত কারণে আবার অন্যান্য ধাতুগুলো আমরা দেখি কখনো কখনো পরস্ময় প্রতি হয়। যাই হোক, মোটামুটি এটা সাধারণ সূত্র ধরে আমাদের আবার কিন্তু আত্মনিপদে প্রয়োগ যে হবে সেখানে কি থাকতে হবে? ওই কর্তৃগামিনী ক্রিয়াফল হতে হবে, এই সবের ব্যাপার রয়েছে। ঠিক আছে, সেসবে আর ডিটেলস আমরা যাচ্ছি না, এটাই চষ্ট এখানে। ঠিক আছে, বিস্মীয়র ভয়ের হেতু দিয়ে তো হবে না, কারণ এখানে ভি ধাতু বা স্ময় ধাতু তো নেই। ঠিক আছে, আচ্ছা, কটংকার এতে স্বাঙ্গ কর্মকার্য, এটা দিয়েও হবে না। স্বাঙ্গ কর্মকার্য এটা কি বলেছে? যে নিজের অঙ্গ কর্ম হতে হবে, এখানে নিজের অঙ্গ কর্ম নেই, তার মানে এটাও হবে না। কর্তৃস্থে চা শরীরে কর্ম নেই, সেটাও হবে না, কারণ কর্ম আমরা কর্তৃস্থে চা শরীরে মানে কি বলেছি? যে কর্ম তাকে কর্তৃগত হতে হবে এবং তার শরীর থাকা চলবে না। এখানে কর্মটাকে কট, সে এর তো কর্তার মধ্যে থাকতেই পারে না। কট কর্তার মধ্যে কি করে থাকে, প্রথম কথা, এবং তার একটা শরীর রয়েছে, কটের একটা শরীর রয়েছে, অতএব এটাও হবে না। তাই আমরা যদি নাও জানতাম নিজস্ব মানে কি, তথাপি আমরা নিজস্বতে দাগ দিতে পারতাম। ঠিক আছে, কারণ বাকিগুলো অটোমেটিক্যালি এলিমিনেটেড হয়ে গেছে। তারপরে স্বরান বিকুরুতে, স্বরান বিকুরুতে কি হবে? এটার এর ক্রিয়াপদে হ্যাঁ, সহজ বোঝা যাচ্ছে। স্বরান বিকুরুতে মানে কি? শব্দ করার একটা কোনো অর্থ আছে। ঠিক আছে, এখানে দেখুন বেশ শব্দ কর্ম ওইটাই যাচ্ছে সব থেকে, শব্দ কর্ম আছে না? ঠিক আছে, শব্দ কর্ম মানে কি? যার কর্মটা হচ্ছে শব্দ, যার কর্মটা হচ্ছে শব্দ। বি পূর্বক ক্রি ধাতু, ঠিক আছে, বি পূর্বক ক্রি ধাতু, তার কর্ম যদি শব্দ হয়, স্বর, সেটা তো শব্দাত্মক, তাই জন্য সেখানে আত্মনেপদী হয়েছে। তারপরে এই যে আমরা পড়ছিলাম না অপ্রতিবন্ধ, অপ্রতিবন্ধ কিসের একটা অর্থ বললেন যেন? বৃত্তি স্বর্গ, বৃত্তি, বৃত্তি তার অর্থ অপ্রতিবন্ধ। বৃত্তি স্বর্গ তায়ন, এই অর্থে উপ এবং পরা উপসর্গ পূর্বক কোন ধাতু আত্মনেপদী হয়? কোন ধাতু হয় একটু আগেই পড়েছি আমরা, ক্রম ধাতু। এবং সূত্রটার মধ্যে আছে বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রমঃ, বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রমঃ। ঠিক, তারপরে
আঙোদনাস্য বিহরণে, এই সূত্রের উদাহরণ কি একটু আগেই করেছি আমরা, কি উদাহরণ? মুখম আদদাদি। সূর্য আক্রমণে দেখুন মুখম অস্ত্র আদদাদি। মাদক হবে তো? অস্ত্র মাদক হবে? সূত্রটার দিকে তাকান, কি সূত্র আছে? দোহ, মানে দা ধাতুর কথা বলা হচ্ছে। দোহ, দা ধাতু, দা ষষ্ঠী এক বচনে, দা দায়ের ষষ্ঠী এক বচনে দহ হয়, ঠিক আছে? অনাস্য বিহরণ আছে তো দো হয়েছে। তার আগে কি থাকবে? আ, তাহলে আ পূর্বক দা ধাতু। এখানে আ পূর্বক দা ধাতুর কটা প্রয়োগ আছে এই চারটে অপশনের মধ্যে? দুটো। হ্যাঁ, তার মানে ওই দুটোতে আছে কর খ। হ্যাঁ, তার মানে ওই দুটোর মধ্যেই হবে, বাকি দুটোর মধ্যে আর হবে না। তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, ঠিক আছে? এইবার আরেকটা কি হলো স্যার? 12টা কি হলো একবার বলুন? 12টা 12টা ওই তো বৃত্তি স্বর্গত আয়নেষু ক্রমঃ। ক্রম ধাতু। হ্যাঁ, ক্রম ধাতু। ক্রম। হ্যাঁ, আচ্ছা এই 13 নম্বরটা যে দেখুন, তাহলে এই দুটোই হবে, এই দুটোর বাইরে হবে না। এইবার এই সূত্রটাতে কি লেখা আছে? অনাস্য বিহরণে, মানে আস্য বিহরণ যেখানে বোঝাবে না। দেখুন এই দুটো উদাহরণের মধ্যে একটা উদাহরণ আছে যেখানে আস্য বিহরণ বোঝাচ্ছে, তাই না? আস্য মানে মুখ, মুখের বিহরণ বোঝাচ্ছে, তাই না? সেটা কোনটা? আদদাতি। হ্যাঁ, তার মানে এটা হবে না, তার মানে এটাও হবে না। অনাস্য বিহরণ থাকতে হবে, এখানে তো আস্য বিহরণ নয়, তার মানে এটাও হবে না। তাহলে হলো কি? আদত্তে। এটাও হ্যাঁ, আমরা আগে পড়েছি আ পূর্বক দা ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হবে যদি আস্য বিহরণ না বোঝায়, আদত্তে এরকম, ঠিক আছে? তারপর কৃষ্ণায় তিষ্ঠতে, এখানে ক্রিয়াপদ তিষ্ঠতে, তাতে আত্মনেপদ বিধায়ক সূত্রটা কি? প্রকাশন স্থেয় অক্ষরাস্য, এটা হবে। কয়েকটাই হবে। হ্যাঁ, এটা যদি আমরা এক্ষেত্রেও পাই, এটা যদি আমরা নাও জানতাম, প্রকাশন এবং স্থেয় এরূপ অর্থে স্থা ধাতু আত্মনিপদীতে প্রযুক্ত হয় যদি নাও জানতাম, তথাপি এই উত্তরটা আমরা করতে পারতাম। কেন করতে পারতাম? দেখুন এই অপশনটা কি বলছে? উপান মন্ত্রকরণে, মানে উপসর্গ থাকতে হবে, এখানে নেই। উদহ অনূর্ধ্ব কর্মণে, মানে উদ এই উপসর্গ থাকতে হবে, এখানে নেই। সমব প্রবিভ্যস্ত, এখানে সম অথবা অব অথবা প্র এই উপসর্গ থাকতে হবে, এখানে নেই। তার মানে এই তিনটে অপশন অটোমেটিক্যালি ইলিমিনেটেড হয়ে গেল, পড়ে থাকলো এটা, এটাই, ঠিক আছে? তাই আপনারা না এই প্রশ্ন পাওয়ার পর প্রশ্নকে খুব ভালো করে পড়বেন, খুব মন দিয়ে প্রশ্ন পড়লেন, ওখান থেকে উত্তর অনেক সময় বেরিয়ে যায়। প্রবলেম কি হয় পরীক্ষা হলে না, অনেক রকম প্যানিক চলে আসে, ঠিক আছে? সেই জন্য অনেক সময় আমরা জানা কোশ্চেন ভুল করে আসি। আচ্ছা, তারপর স্বাঙ্গ কর্মকার্য ইতি, কি আছে? ইতি সূত্রানুযায়ী গঠিত বাক্য, মানে এটা ইতি তো আর হবে না, স্বাঙ্গ কর্মকার্য। হ্যাঁ, এটা একটা বার্তিক, এটা সূত্র নয়। এই যে বার্তিকটা, এই বার্তিকটার উদাহরণ, মানে এই বার্তিক অনুযায়ী গঠিত বাক্য এখানে কোনটা হবে এই চারটের মধ্যে? গয়েরটা হবে স্যার, পানি। গয়েরটা হবে। গয়েরটাতে কি আছে? পানি। আচ্ছা, কয়ে আছে স্বমস্তকম আহতে। কন্দুকম, দেখুন সহজ কথা, কন্দুকম সংকীর্ণ হবে না, স্বাঙ্গ কর্ম নেই। আচ্ছা, তারপরে এই যে হস্তম আয়চ্ছতে, ঠিক আছে? হস্তম আয়চ্ছতে, এখানেও স্বাঙ্গ কর্ম আছে। পানি উত্তপদে, এখানেও স্বাঙ্গ কর্ম আছে। স্বমস্তকম আহতে, এখানেও স্বাঙ্গ কর্ম আছে, ঠিক আছে? এই তিনটেই কিন্তু হতে পারে। এই তিনটের জন্য দুটো সূত্র আছে। একটা হচ্ছে আমরা একটু আগে পড়েছি, কি পড়েছি? উদ্ভিদ্যাম তপহ, উদ্ভিদ্যাম তপহ। উত এবং বিপূর্বক তপ ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয় কখন? যদি স্বাঙ্গ কর্মক হয়। আবার আঙো ইয়মহনঃ, আঙো ইয়মহনঃ, মানে আপূর্বক ইয়ম এবং হন ধাতু, সেটাও আত্মনেপদীতে প্রযুক্ত হয় যদি স্বাঙ্গ কর্মক হয়, স্বাঙ্গ কর্মক হয়। এবং দেখুন এই দুটো সূত্রেরই তিনখানা উদাহরণ এখানে দেওয়া রয়েছে। তার মানে এই কোশ্চেনটা কনফিউজিং কোশ্চেন, এখান থেকে উত্তর বের করা কিন্তু কঠিন, তাই না? বোঝা গেল কি কথাটা, কি বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। উদ্ভিদ্যাম তপহ এই সূত্রটা পড়েছি, সেটাও কিন্তু স্বাঙ্গ কর্ম করতেই হয়। আঙো ইয়মহন, সেটাও আমরা পড়েছি, সেটাও স্বাঙ্গ কর্ম করতেই হয়। এবং এই দুটো সূত্রেরই এই তিনটে উদাহরণ, সমস্তকম আহতে,
পানি উত্তপতে হস্তম আয়চ্ছতে, এই দুটো সূত্রেরই উদাহরণ। তার মানে এই তিনটেই উত্তর হতে পারে, এই প্রশ্নটা তাহলে দেওয়া ঠিক হয়। ঠিক আছে, মানে তিনটে অপশন তো হবে না। ঠিক আছে, স্যার তারপরে পানি এখানে উত্তাপতে এটাই হবে। কেন হবে এটাই? স্যার তাহলে ওটা কারণ মানে স্যার ওই প্রশ্নটা ভুল আছে, মানে ওই তিনটে সূত্র হবে না। বার্ষিক ওটা। এক না না, মিনিট, ওনাকে শুনুন, ওনাকে বলতে দিন না উত্তরটা। উনি এক মিনিট। উনি কেন বলছেন বলুন। আচ্ছা এক মিনিট, এই যে পানি উত্তপতে এইটা যিনি বললেন, মানে আপনার লজিকটা বলুন যে কেন এটাই হবে। স্যার উদ্ভিদভ্যাং তপ এটার বার্তিক ওটা আছে, ওই এটার বাদ সাঙ্গ দিয়ে- কর্মকার চেতি। আচ্ছা, আঙো ইয়মহন হতে একটা এরকম বার্তিক আছে তো নাকি? আঙো ইয়মহন হতে না স্যার ওখানে কোনো বার্তিক নেই, ওটার বার্তিক আছে। এক মিনিট, আমরা দেখে নিচ্ছি, আমরা দেখে নিই, কোন কনফিউশন রাখার দরকারই নেই। এই তো আঙু ইয়মহন স্বকর্মকার্য ইতি বক্তব্যে বার্তিক রয়েছে তো। কিন্তু স্যার পানি নিয়মে ওটারই আছে আর কি, উদ্ভিদভ্যাং তপ ওটারই আছে। মানে কিন্তু ব্যাপারটা আছে যে পানি নিয়ম তো তৈরি হচ্ছে সিদ্ধান্ত কৌমুদি থেকেই, তাই না? মানে সিদ্ধান্ত কৌমুদির এখানে এটা, এই বার্তিকটা এখানে লেখেনি ঠিকই, কিন্তু এটা এখানে আছে এই বার্তিকটা। ঠিক আছে, তাই জন্য এই প্রশ্নটা কিন্তু কনফিউজিং প্রশ্ন হয়ে গেল। এখানে এই আঙু ইয়মহন হতে এই বার্তিকটা রয়েছে, স্বাঙ্গ কর্মকার্য ইতি বক্তব্যম। ঠিক আছে, আয়চ্ছতে, এবং সেটা আমরা একটু আগে বলেছিলাম কিন্তু, যে এই কারণে এখানে এই বার্তিকটা আছে, মানে এই বার্তিকটা এখানে প্রযুক্ত হবে, এই কারণেই প্রযুক্ত হবে। মস্তকম আহতে, স্বমস্তকম আহতে। ঠিক আছে, এরকম প্রয়োগ হতে পারে। পানিম আয়চ্ছতে, এরকম প্রয়োগ হতে পারে। কিন্তু রজ্জুম আয়চ্ছতে প্রয়োগ হবে না। কি হবে? রজ্জুম আয়চ্ছতি। কেন হবে? কারণ আমরা বলেছি যে এটা স্বাঙ্গ কর্মক হলে তবেই এই সূত্রটা। ঠিক আছে, হয় অকর্মক হবে অথবা স্বাঙ্গ কর্মক, মানে নিজের অঙ্গ কর্ম হলে তবে এই সূত্রটা প্রবৃত্তি হবে। ঠিক আছে, তার মানে এখানেও তো স্বাঙ্গ কর্মকার্য এই বার্তিক রয়েছে। প্রিয়াঙ্কা মনে হয় ছিল এটা, হ্যাঁ বুঝে হ্যাঁ গেল? স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। তাই এই পানি নিয়মের না থাকলেও এই প্রশ্নটা কিন্তু ঠিক হয়নি। ঠিক আছে, মানে এই প্রশ্ন, এরকম প্রশ্ন আশা করি থাকবে না, এরকম কনফিউজিং প্রশ্ন থাকলে সেটা নাম্বার দিই। হতে পারতো। স্যার এখানে তো বলছিলাম ক আর এখানে গটা হওয়ার কথা ছিল, ক আর ঘ যেটা দুটো হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ক ক এবং ঘ, এই যে পানি উত্তপতে আছে না, এটাও হবে। কেন? উদ্ভিদভ্যাম তপহ যে সূত্র আছে না, উদ্ভিদভ্যাম তপহ, সেখানেও স্বঙ্গ কর্মকার্য এটা আছে। দেখে আমরা একবার দেখে নিই। উদ্ভিদভ্যাম তপহ, দেখুন উদ্ভিদভ্যাম তপহ, এই সূত্র এর বার্তিক আছে স্বাঙ্গ কর্মকার্য, মানে নিজের অঙ্গ কর্ম হলে এটা হবে। পানি মুক্ত পথে এইসব উদাহরণ আছে হয়তো। যেহেতু স্যার অকর্মক আর সাঙ্গ এই তো পানি মুক্ত পথে, কর্মক দুটো হলেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই জন্য এই প্রশ্নটা কিন্তু মানে কনফিউজিং প্রশ্ন, এখানে তিনটি উত্তর হতে পারে। আচ্ছা, তারপরে সমগম ঋচ্ছিভ্যাম সূত্রের উদাহরণ। সমগম ঋচ্ছিভ্যাম এই সূত্রের উদাহরণ কি হবে? দেখুন একদম মানে সমগম ঋচ্ছিভ্যাম সূত্রটা এখানে শেষ হচ্ছে না। সমগম, ভ্যামটাও লেখাটা ভুল হয়েছে। এই সূত্রটা অ্যাকচুয়ালি শরীরটা হচ্ছে এরকম, সমগম ঋচ্ছি প্রচ্ছি স্বর তিয়ার্তি শ্রু বিধিভ্যঃ, এত বড় সূত্রটা আছে। সম্পূর্ব গম ঋচ্ছি এইসব ধাতুগুলো সব কি হয়, কিছু একটা হয়, আত্মনেপদী হয়। ঠিক আছে, আত্মনেপদী হয়। এখন এখানে দেখুন সম্পূর্ব গম ধাতুর কথা এখানে চাওয়া হচ্ছে। সম্পূর্ব গম ধাতু আত্মনেপদীতে কোথায় রয়েছে? একমাত্র এইটা, বাক্যাম সংগচ্ছতে, এইটা। এইখানে এইটা হবে। ঠিক আছে, এই যে এই সূত্রটা যতদূর সম্ভব আমরা পড়িনি, আমাদের ওইটার মধ্যে এটা পড়িনি। এখানে এটার মানে হচ্ছে সম্পূর্ব গম ধাতু ঋচ্ছ ধাতু, তারপর প্রচ্ছ গম ঋচ্ছি, সম গম ঋচ্ছি প্রচ্ছি শ্রু ধাতু, অর্তি মানে রি ধাতু, এইসব ধাতুগুলো সব আত্মনেপদীতে প্রযুক্ত হয়। তো সম্পূর্ণ গম ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয়। ঠিক আছে, সংগচ্ছতে, এরকম স্যার এটার অর্থটা একটু বলে দিন। মিলিত হওয়া। ঠিক আছে, মিলিত। আর সংগচ্ছতে মানে? হ্যাঁ,
সংযোচ্ছতে বাক্যং সংগচ্ছতে যুক্তিযুক্ত নাকি স্যার? যুক্তিযুক্ত হওয়া, যুক্তিযুক্ত হবে। হ্যাঁ, কোন একটা বাক্য সংগচ্ছতে মানে কি, অস্মিন প্রকরণে এতদ বাক্যম সংগচ্ছতে মানে কি এই প্রকরণে এই বাক্যটা কোয়াইট লজিক্যাল, এটা যুক্তিযুক্ত হয়েছে বা এই সঙ্গত হওয়া। এই প্রকরণে যাচ্ছে, ঠিক আছে। বেশ, আচ্ছা। আঙু তারপরে কোথায় সতেরো, আঙু ইয়মহনঃ, আঙু ইয়মহনঃ এই যে সূত্র, এই সূত্রের উদাহরণ নয়। আঙু ইয়মহনঃ এই সূত্রের উদাহরণ নয়, বলুন তো কোনটা হবে আঙু ইয়মহনঃ সূত্রের উদাহরণ নয়? গ। ওই তো শুভ্র আক্রমণ। ক হবে, ক। ভালো করে বসে বলুন, উদাহরণ নয় বলা আছে। স্যার 17 দাগের কটা হবে? ক হবে। গ। হ্যাঁ, গ। সূর্য আক্রমণে মানে গ গ নয়। হ্যাঁ, গ। আমি শুনলাম ক হবে, সেই জন্য আমি অবাক হলাম। ঠিক আছে, এটা তো স্যার গ বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তো সহজ হয়ে আছে। আপূর্বে অনেকবার পড়া হলো। আপূর্বক যম ধাতু আর হন ধাতু আত্মনেপদীতে প্রযুক্ত হয় স্বঙ্গ কর্ম ফলে। আচ্ছা, শব্দম শব্দঃ নিত্যম সংগীত, শব্দম হবে এটা, শব্দম নিত্যম সংগীত মানে শব্দকে নিত্য রূপে যিনি প্রতিজ্ঞা করছেন, ঠিক আছে, এই বাক্যটা এরকম অর্থ, শব্দকে নিত্য রূপে যিনি প্রতিজ্ঞা করছেন, ঠিক আছে। এই যে যেই প্রতিজ্ঞা করছে বলে দিলাম, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে উত্তরটাও পেয়ে গেছি যে এর ক্রিয়াপদে আত্মনেপদ বিধায়ক সূত্রটা কে হবে? ক হবে সমপ্রতিজ্ঞানে। সমপ্রতিজ্ঞানে সম্পূর্বক যে ক্রি ধাতু, ক্রি, ঠিক আছে, সে আত্মনেপদ হয় প্রতিজ্ঞা অর্থে। ব্যাস, বাকি যেগুলো আমরা কি পড়লাম, সম্প্রতিভ্যাম অনাথ ধ্যানে, এটা কোন ধাতুর ক্ষেত্রে পড়েছি এই সূত্রটা? যে স্মরণ অর্থ ভিন্ন, অন্য অর্থে সম এবং প্রতিপূর্বক ওই ধাতুটা আত্মনেপদে হয়, এটা কোন সূত্রে? জ্ঞা ধাতু। হ্যাঁ, জ্ঞা ধাতু। জ্ঞা ধাতুর জন্য, ঠিক। এখানে তো জ্ঞা ধাতু নেই, তাই হবে না। সম গমৃচ্ছিভ্যাম, আমরা এখানে সম গমৃচ্ছিভ্যাম বলে কি কোনো সূত্র আছে নাকি? বারবার এটাই লিখছে। আমি যতদূর জানি এটা সম গমৃচ্ছি প্রচ্ছি স্বরাত্যার্থী শ্রু বিধিভ্য, এই পুরো সূত্রটা এইটা। ইনি বারবার না স্যার, স্যার আছে স্যার, সূত্র, তারপরে আপনি বার্তিকটা মিশিয়ে বলছেন, তাই দেখুন দিন একবার। হ্যাঁ, মনে হচ্ছে আমার, একবার দেখিনি, ঠিক আছে। পাণিনীয় শব্দশাস্ত্রে পাণিনীয়মে এই সূত্রটাই আছে। না, এই তো সূত্র, এই যে দেখতে পাচ্ছেন কি, সম গমৃচ্ছি প্রচ্ছি স্বরাত্যার্থী হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি। পুরো সূত্র তো এটা। আচ্ছা, সম গমৃচ্ছিভ্যাম, শব্দশাস্ত্র এইটুকুই আছে। সম গমৃচ্ছিভ্যাম বলে কোনো সূত্রই নেই, পাণিনীয় সূত্র, ঠিক আছে। ওইটা হবে সম গমৃচ্ছিস, এই পুরো সূত্রটা হবে, তাই না? তো এইটা তো সম্পূর্বক ওই ধাতুগুলো আত্মনেপদী হবে, ঠিক আছে। ওখানে গৃহীর ধাতুর কোনো ব্যাপারই নেই, গৃহীর ধাতুর। সমব প্রবিভ্যস্ত, এটা সম এবং প্র এবং বি পূর্বক স্থা ধাতু আত্মনেপদী, এখানে সেটা নেই, তার স্বাভাবিকভাবে সমপ্রতিজ্ঞানে হবে, ঠিক আছে। সমাম বিহ্বয়তে, সমাম বিহ্বয়তে, ঠিক আছে, সে আমাকে বিহ্বয়তে, কোন ধাতু বলুন তো এটা? আমরা একটু আগে পড়েছি ধাতুটা, হে ধাতু, হে। হ্যাঁ, রে ধাতু, না রে ধাতু, রে, হয়ে বয়ে একার, হয়ে বয়ে একার, ঠিক আছে। দেখুন এইখানে আত্মনেপদ বিধায়ক সূত্র কি খুব সহজ বের করা এখান থেকে, এই চারটে অপশন, কয়েকটা নিসম্পবিভ্য হয়ে, এখানে বি উপসর্গ পূর্বক ভোগে ধাতু আছে, তো সেটাই অপশনে রয়েছে। এই নি সম উপ বি এতৎ পূর্বক যে ভোগে ধাতু, সেটা আত্মনেপদীতে হয়। বেশ, স্পর্ধায়াম আং হ, স্পর্ধায়াম আং হ, বলুন তো আমরা একটু আগে পড়েছি সূত্রটা, কোন অর্থে পড়েছি, মানে কোন ইয়েতে, যে কোন ধাতুর ক্ষেত্রে ঘ হবে স্যার, শত্রু আহ্ব হতে হবে। ঠিক, স্পর্ধাপূর্বক আহ্বান জানালে আর কি। হ্যাঁ, স্পর্ধাপূর্বক আহ্বান, ওই উদাহরণটা মনে রাখবেন, মল্ল মল্লম আহ্বয়েতে, মল্ল আহ্বয়েতে, হ্যাঁ, মল্লকে আহ্বান করছে, ঠিক আছে। তারপর মুনিহি মোক্ষায় নাথতে, এর ক্রিয়াপদে আত্মনেপদ বিধায়ক সূত্র। আচ্ছা, এখানে না কোন ধাতু, এইটা আপনারা কারক প্রকরণে পড়েছেন, ঠিক আছে। তো নাথ হতে, নাথ ধাতু,
এটা কোন আশিসি নাথ হবে স্যার সূত্রটা। আশিসি নাথ। আশিটি না তার ষষ্ঠী। রূপটা হয় স্যার নাথতি। হ্যাঁ নাথতি হয়, ঠিক। কিন্তু এখানে যেহেতু মানে আত্মনেপদে বা আশীর্বাদ অর্থে, তো নাথতে হবে, ঠিক আছে। রেফ পাদ বিহরণের সূত্রের উদাহরণ। বেশ, আমরা না একটু তাড়াতাড়ি করি, আমি এরপরে দিলে খাবার পাবো না, ঠিক আছে। বিক্রামতে। বিক্রামতে। রেফ পাদ বিহরণে এখানে তো একটাই রয়েছে, ঠিক আছে, বি যুক্ত করে একটাই রয়েছে বিক্রামতে করতে হবে। তারপর আনো দোনাস্তি বিহরণে আমরা এটা পড়েছি অনেকবার, আদতে এটা অনেকবার হলো। উদশ্চরস সকর্মকাৎ সূত্রের উদাহরণ কি হবে? উচ্চরতে হবে স্যার, উচ্চরতে। উচ্চরতে। সমফ প্রতিজ্ঞানে একটু আগে পড়া হলো, সমফ প্রতিজ্ঞানের সূত্রে উদাহরণ করলাম আমরা একটু আগে। ধুমম উচ্চারতে তো হবে না, বাক্যম উচ্চারতে হবে। হ্যাঁ, কি বলেন আমি শুনতে পেলাম না। উদশ্চরস সকর্মকাৎ। এর উত্তরটা কোনটা হবে? খ হবে তো স্যার। উল্লঙ্ঘ্য গচ্ছতি বাক্যম উচ্চারতে, বাক্যম উচ্চারতে। আচ্ছা, কেউ কি এরকম বললেন ধুমহ উচ্চারতে, এরকম কিছু বললেন? আমি খেয়াল করিনি। আমি বলছিলাম। হ্যাঁ, এটা উদশ্চরস সকর্মকাৎ পূর্বক যে চর ধাতু, উৎপূর্বক যে চর ধাতু সেটা আত্মনেপদে হয়, সেটা কখন হয়? উৎপূর্বক চর ধাতুর মানে হচ্ছে উল্লঙ্ঘন করে যাওয়া, কাউকে উল্লঙ্ঘন করে যাওয়া, ঠিক আছে। এখানে ধূমহ উচ্চারণে তো হবে না, ধূম তো কাউকে উল্লঙ্ঘন করে যাচ্ছে না, বাক্যে উচ্চারণে মানে ধরো গুরুহ বাক্যে উচ্চারণে, গুরুর যে বাক্য তাকে উল্লঙ্ঘন করে যাচ্ছে উচ্চারণে, ঠিক আছে। সমফ প্রতিজ্ঞানের সূত্রের উদাহরণ কি হবে? শব্দঃ নিত্যং সংগীরতে। শব্দম নিত্যম কি হবে? সং গিরতি না গিরতে? ঠিক, গিরতে। একটু আগে আমরা পড়েছি এটা, ঠিক আছে। সম্পূর্বক ক্রি ধাতু আত্মনেপদে হয়, প্রতিজ্ঞা অর্থ বোঝাবে। আচ্ছা, আশা করা অর্থে কোন ধাতু আত্মনেপদী হয়? এখানে চারটে ধাতুর কথা আছে, এখানে আশা করা অর্থে কোন ধাতু আত্মনেপদ হয়? ইত্যাদি বলে একটা সূত্র আছে, সেখানে দিয়ে নাথ ধাতু আত্মনেপদ, ঠিক আছে। স্মরণ করা অর্থে কোন ধাতু পরস্মৈপদী? এখানে দেখুন, দেখে বলুন অপশন দেখেন। হ্যাঁ, কদাগেরটা কদাগে, তাই তো? হ্যাঁ, সম্পূর্ণ। হ্যাঁ, আমরা এটা কোন সূত্রে পড়েছি বলুন তো, মনে পড়ছে? সংপ্রতিভ্যাম আপু আবার বলুন। সমবক প্রবিভ্যোগ। না না না, আরেকজন বলছিলেন, আরেকজন, ঠিক। সম্প্রতিভ্যাম আমি বলছিলাম অনবধানে। অনাধ্যানে, অনবধানে নেই, অনাধ্যানে। আমরা বললাম যে আধ্যান মানে হচ্ছে স্মরণ, ঠিক আছে। আধ্যান মানে স্মরণ বা উৎকণ্ঠা পূর্বক স্মরণ। আর আধ্যানম অনাধ্যানম মানে স্মরণ ভিন্ন অন্য কিছু। সেই অর্থে জ্ঞা ধাতু আত্মনেপদীতে হয়, সম এবং প্রতিপূর্বক, সঞ্জানিতে প্রতিজানিতে, এরকম, ঠিক আছে। স্মরণ ছাড়া স্মরণ ভিন্ন হলে ওটা আত্মনেপদ হবে, আত্মনেপদী হবে। স্মরণ ভিন্ন হলে আত্মনেপদী হবে, স্মরণ করা অর্থে হলে পরস্মৈপদী হবে, ঠিক আছে। সঞ্জানাতি হবে তখন, সঞ্জানাতি, ঠিক আছে। আচ্ছা, আমি না এখানে 50টার মতো আছে, আমি এখানে এটা রাখছি, আপনারা বাকিটা চেষ্টা করুন নিজেরা, ঠিক আছে। এগুলোর লজিক গুলো বোঝার চেষ্টা করবেন। আর এটা কিন্তু আপনারা একটা বুঝে গেছেন, মানে ধরুন একটা অপশন পেয়ে যাচ্ছেন, বুঝে যাচ্ছেন বলে বাকিটা ছেড়ে দেবেন না। বাকিগুলো কেন হলো না, ওটাও ওই লজিকটা বোঝার চেষ্টা করুন। তাহলে কি একটা কোশ্চেন থেকে আমরা 4টে কোশ্চেন পড়ে ফেলছি, মানে 50টা প্রশ্ন করলে আমরা 4×50 প্রায় 200টা প্রশ্ন পড়ে ফেলছি। তাই জন্য ওই 4টে অপশনকেই স্টাডি করবেন, ঠিক আছে। বাকিগুলো করুন। যদি কোনো কনফিউশন আসে আপনারা একটু গ্রুপে লিখবেন, ঠিক আছে, বা আমাকে পার্সোনালি পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি বলে দেবো। বাকিগুলো একটু আপনারা চেষ্টা করুন, আমাকে আজকে যেতে হবে, আমি ক্লাসটা এখানেই শেষ করি। স্যার বলছি যে এটা একটু দিয়ে দেবেন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, এইটা হ্যাঁ দিয়ে দেবো। এটা একটা বই থেকে ছবি করা, ঠিক আছে। স্যার আজকের পিডিএফটা একটু তাড়াতাড়ি দেবেন। আমি আজকেই স্যারকে পাঠিয়ে দিচ্ছি।
আর এটাও দিয়ে দিচ্ছি, আমি স্যারকে বলছি যে আজকে ঠিক আছে? একেবারেই সময় নেই। হ্যাঁ ঠিক আছে স্যার একেবারেই না, একেবারেই সময় নেই, হাতে কম সময় আছে। হ্যাঁ হ্যাঁ, সকলে একেবারেই কম, সেটা তো ঠিক স্যার আছে। আপনি একটু বলবেন স্যার, হ্যাঁ পিডিএফ গুলো একটু দিয়ে দিলে ভালো হয় তাহলে স্যার, একটু বলবেন প্লিজ। আমি বলছি সমস্ত পিডিএফ স্যার, সমস্ত পিডিএফ গুলো দিয়ে দিলেই ভালো হয়, এর আগে যতগুলো বাকি আছে বা এখন। এর আগে সেগুলো দেখুন সমস্যাগুলো থাকলে স্যার অ্যান্সার করতে হবে না, দিয়ে দিতে বলুন না, তাহলে আমাদের মনে হচ্ছে উপকার হবে অনেকটা। সেই জায়গাটা বাদ রেখে দেবে অ্যান্সারটা। ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলি তাহলে একটু, ঠিক আছে? আমি এখানেই রাখি আজকে, হ্যাঁ সবাই। আচ্ছা আর তো আমার ক্লাস থাকবে না, আপনারা ভালো করে পরীক্ষা দেবেন, ঠিক আছে? আই উইশ ভালো করে পরীক্ষা নিন। আপনাকে ধন্যবাদ স্যার, প্রণাম নেবেন। আরে না না, আমাকে অনেকটাই ছোট হবে, ঠিক আছে? আপনারা মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবেন, ঠিক আছে? এই যে বললাম, কোশ্চেন পড়ার সময় খুব মনোযোগ দিয়ে কোশ্চেন পড়বেন, ওই কোশ্চেন থেকেই অনেক সময় উত্তর বেরিয়ে চলে আসে। ঠিক আছে, রাখি।